যেহেতু আমরা কম বেশি ইউজ করেছি। তারপর দেখেন আপনার যদি হয় ল্যাপটপ, তাহলে দেখুন ল্যাপটপে একটা পাওয়ার বাটন থাকে। সেই পাওয়ার বাটন আমরা ক্লিক করলে কিন্তু আমাদের ল্যাপটপের পাওয়ারটা অন হয়। বা যদি আপনার কম্পিউটার দেখেন, কম্পিউটার একটা পাওয়ার বাটন থাকবে, যেটা আমরা ক্লিক করে ওয়েট করলে কম্পিউটারটা অন হবে। এখন অ্যাসেম্বলির যে ব্যাপারটা আছে, যে মনিটর লাগানো, মাউস লাগানো, কিবোর্ড লাগানো, এখন ওটা আবার হার্ডওয়্যারের ব্যাপার সেবার, যে আপনি তো ওটা আমরা কিন্তু সফটওয়্যার রিলেটেড কোনো কিছুতে করতেছি না। তারপরেও একটা জিনিস মাথায় রাখতে হবে, কম্পিউটারে কোনো পোর্টই অযথা দেওয়া নাই। এবং ধরেন আপনি বললেন ভাই আমি যদি ভুল করে মনিটরের লাইনটা অন্য জায়গায় লাগাই ফেলি, কিছু হবে? এটার অ্যান্সার কি বলেন তো? ভুলের কোনো সুযোগ নাই। মনিটরের লাইন দ্বিতীয়টা নাই, আর একটাই আছে। তো আপনি দেখবেন যে আপনার এই লাইনটা কিসের সাথে মিলতেছে, যেটার সাথে মিলবে ওইখানে আপনি পোর্টটা লাগাই দিবেন। ধরেন আমার এই মাউসের এটা আমি চাইলে অন্য কোথাও লাগাইতে পারবো না। এটা চাইলে আমি এই যে প্রজেক্টরের পোর্টে লাগাইতে পারবো না, ঢুকবে না। আমি চাইলে ইন্টারনেটের পোর্টে ঢুকাতে পারবো না, ঢুকবে না। আমার এখানে এরকম 3টা পোর্ট আছে, আমি এই 3টার মধ্যে যেটাতে লাগাবো এটা সেটাতেই কাজ করবে। তার মানে কি, আপনি পোর্ট যদি মিলে সেটাই কাজ করবে। এমনই আপনার যখন আপনার মনিটরগুলো দেখতেছেন, মনিটরগুলো আমাদের পিসির সাথে কিন্তু কানেক্ট করা। পিসির পিছনে অনেক অনেক পোর্ট আছে, তার মধ্যে মনিটরের জন্য একটাই পোর্ট আছে। এবং আপনি বাকি পোর্টগুলোতে ট্রাই করেন, আপনার সেই মনিটরের কেবল সেটাতে সেট হবে না, শুধুমাত্র মনিটরের জন্য যেটা তৈরি করা হয়েছে সেটাতেই সেট হবে। তো কেবল লাগানো নিয়ে কোনো ঝামেলা নাই, জাস্ট দেখবেন এই পোর্টটা কোনটার সাথে মিলতেছে সেখানে লাগাই দেন, বাস হয়ে গেছে। তো এমন না যে আমি ভুল জায়গায় লাগাইছি, দেন আমি পাওয়ার অন করতেছি, সাথে সাথে আমার পিসি জ্বলে যাবে, নষ্ট হয়ে যাবে, এমন কোনো অপশন নাই। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার আসেন হচ্ছে মাইক, আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করতেছি, এখানে আমরা এই মুহূর্তে আমরা উইন্ডোজ ইউজ করতেছি। আমার এখানে আছে উইন্ডোজ 7, আপনাদের আছে উইন্ডোজ 10। এগুলোকে বলা হয় হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমটা কি, আমাদের যে হার্ডওয়্যারটা আছে বা আমাদের যে পিসি বা ল্যাপটপটা আছে, এটাকে পরিচালনার জন্য একটা সফটওয়্যার লাগবে, যেটাকে আমরা কমান্ড দিয়ে বলবো এটা করতে ওটা করতে। তো এই সফটওয়্যারটার নাম হচ্ছে, এখন এই সফটওয়্যারটা বা এটা হচ্ছে আমরা অপারেটিং সিস্টেম বলি। এই অপারেটিং সিস্টেম অনেক ধরনের আছে, যেমন আমরা ইউজ করতেছি উইন্ডোজের ভার্সন আছে, উইন্ডোজ এক্সপি, দোস, তারপরে হচ্ছে 7, ভিস্তা, 8, 10, 11। আমরা এখানে আমারটাতে আছে 7, আর তাদের প্রত্যেকের পিসিতে 10 দেওয়া আছে। এছাড়া হচ্ছে ম্যাক আছে, এরপরে হচ্ছে লিনাক্স আছে, এরকম বিভিন্ন অপারেটিং সিস্টেম আছে। তবে আমরা কেন উইন্ডোজ ইউজ করতেছি বলেন তো, কে বলতে পারবেন? আচ্ছা, আপনারা আজকে বেসিক কম্পিউটার কোর্স করতেছেন না? আপনাদের যদি এখন বলি একটা ডাটা এন্ট্রি একটা কাজ দিয়ে বলি, করতে পারবেন? কেন পারবেন না? অভিজ্ঞতা নাই। ঠিক তেমনই আমরা যদি এখন যাই লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করতে পারবো না। কেন? কারণ হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমে আমাদের অনেক ইনপুট কোডিং করে দিতে হয়, যেটা আমরা পারি না। এজন্য সবচেয়ে ইজি হচ্ছে আপনার উইন্ডোজের যে অপারেটিং সিস্টেম সেটা। এই জন্য আমরা শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি ইউজ হয় উইন্ডোজ, কারণ এটা অপারেট করা একদম ইজি। আর হচ্ছে ম্যাকের জন্য আপনি চাইলে যে কোনো ল্যাপটপ বা যে কোনো ডিভাইসে ম্যাক ইনস্টল করতে পারবেন না, শুধুমাত্র অ্যাপেল কোম্পানি যে ল্যাপটপগুলো তৈরি করেছে সেগুলোতে ম্যাক ইউজ করা যায়। তাছাড়া অন্য কোথাও ম্যাক অপারেটিং সিস্টেম ইউজ করা যায় না। যেমনটা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল, আমরা চাইলে অ্যান্ড্রয়েড মোবাইলে এই যে অপারেটিং সিস্টেমটা আছে উইন্ডোজের, এটা চাইলে ইনস্টল করতে পারবো না, সেখানে শুধুমাত্র অ্যান্ড্রয়েডই ইনস্টল হবে। এরকম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সফটওয়্যার আছে। যেমন হচ্ছে আমরা কম্পিউটারের সফটওয়্যার মোবাইলে ইনস্টল করতে পারবো না, মোবাইলের সফটওয়্যার কম্পিউটারে ইনস্টল করতে পারবো না। হ্যাঁ পারবো, তবে সেটার জন্য আমাদের অন্য অনেক কিছু করা লাগবে। এখন ধরেন অনেকেই বলবে যে আমার তো ভাই অ্যান্ড্রয়েড ফোন আছে এবং সেই ফোনে আমি মাইক্রোসফট অফিস, এমএস ওয়ার্ড সবকিছু ইনস্টল করছি, তা আমি তো মোবাইল দিয়ে শিখতে পারি, আমার তো কম্পিউটার নাই, কম্পিউটার কিনা লাগবে? উত্তর কি হবে বলেন? আচ্ছা, আমি এক কথাই বলি, আপনার মোবাইলের যে সফটওয়্যার তার সাইজ হচ্ছে ম্যাক্সিমাম 90 MB, আর আমরা যে সফটওয়্যারে কাজ করতেছি এটার সাইজ হচ্ছে 1 GB, 1.5 GB, 2 GB। এখন আপনিই বলেন যে 90 MB ফাইল দিয়ে আপনি 90 MB একটা সফটওয়্যারে কি থাকতে পারে, আমাদের 1.5 GB সফটওয়্যারে কি থাকতে পারে? তাছাড়া আপনি মোবাইলে টাচ করে করে কি করতে পারবেন, যেটা আমরা মাউসে ক্লিক করে করতে আমাদের অসুবিধা হয়, সেটাও মোবাইলে টাচ করে কি করবে? আমি এখানে ক্লিক করতে চাই, মোবাইলে ক্লিক করার জন্য জুম করতে হবে, ক্লিক করতে হবে, আর আমি জুম ছাড়াই যে কোনো জায়গায় ক্লিক করতেছি। তো অবশ্যই আমাদের কম্পিউটার থাকা লাগবে। আচ্ছা, তো আমরা আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে বাটনে ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর আমাদের ইন্টারফেসটা যে এরকম, এই ইন্টারফেসটাকে বলা হয় হোম স্ক্রিন। কি বলে এটাকে? হোম স্ক্রিন। হোম স্ক্রিনে আবার নিচে একটা বার আছে, এই বারটাকে বলা হয় টাস্ক বার। কি বার বলে? টাস্ক বার। এই যে নিচে যে লম্বা লাইনটা আছে, এটাকে বলা হয়
টাস্ক বার। এটা এক একটা এক এক রকম, আপনাদের পিছে দেখেন টাস্ক বারটা একটু ডিফারেন্ট না? টাস্ক বারে আবার এই কর্নারে দেখেন একটা মেনু আছে, ছোট একটা বাটন আছে। আচ্ছা, এই বাটনটা সবসময় দেখবেন 4 কোণে একটা বক্স থাকবে। সেটা হইতে পারে এখানে আমার স্ক্রিনে যা দেখতেছেন এরকম, বা আপনাদের স্ক্রিনে যেমন দেখতেছেন 4 কোণে একটা নীল বক্স, যাই হোক একটা বক্স থাকবে, এবং এটাকে বলা হয় স্টার্ট মেনু। এই স্টার্ট মেনুতে যখনই আমরা ক্লিক করব তখনই আমাদের কাছে একটা প্যানেল আসবে, এটাকে বলা হয় অ্যাপ্লিকেশন প্যানেল। এই অ্যাপ্লিকেশন প্যানেলে আমরা সব সফটওয়্যার পাবো, যে সফটওয়্যারগুলো আমরা ইনস্টল করি সেগুলো আমরা এখানে পাবো। যদি এখানে অল্প কিছু থাকে তাহলে দেখুন লেখা আছে অল প্রোগ্রাম। অল প্রোগ্রামে ক্লিক করলে আমাদের এখানে থাকা সব সফটওয়্যার চলে আসবে। ক্লিয়ার সবাই? আমরা যদি এই স্টার্ট মেনুতে ক্লিক করি, এখান থেকে আমাদের অল প্রোগ্রামে ক্লিক করলে আমাদের এখানে সব যত সফটওয়্যার আমাদের পিসিতে ইনস্টল আছে সব এখানে চলে আসবে। জি, আচ্ছা, এখন দেখেন এই যে নিচে এই যে টাস্ক বারে কিছু সফটওয়্যার পিন করা আছে, এগুলো বলা হয় পিন করা সফটওয়্যার। এই সফটওয়্যারগুলো আমরা ক্লিক করলেই আমরা ঢুকতে পারতেছি সফটওয়্যারগুলোতে, কিন্তু এগুলো কিন্তু শুরুতে এমন থাকে না। ধরেন আমি এটার কথা বলি। জি, আপনার তো উইন্ডোজ 10, এখানে অল আসবে না, এখানে সব একসাথে আসবে। আপনি যখন স্টার্টে ক্লিক করবেন সব একসাথে আসবে, এখানে অলের কোনো অপশন থাকবে না। উইন্ডোজ 7 এ অলের অপশন আছে, কিন্তু উইন্ডোজ 10 এ সব চলে আসবে। ঠিক আছে, উইন্ডোজ 7 এ লিমিটেড দেখায়, আর এখানে অল একসাথে দেখাই দিবে। আচ্ছা, এইদিকে একটু খেয়াল করেন, যেমন এই যে দুইটা সফটওয়্যার, এই সফটওয়্যার দুটা শুরুতে এই জায়গায় থাকে না, শুরুতে জায়গায় থাকবে না। আমাদের মোবাইল স্ক্রিনের মতো হোম স্ক্রিন আমরা চাইলে একটা সফটওয়্যার নিয়ে রাখতে পারি, ক্লিক করে তাড়াতাড়ি ঢুকতে পারতেছি, আমাদের খুঁজে খুঁজে বের করতে হয় না। এটাও এরকম আমরা করব। এই যে আমরা এখানে অল প্রোগ্রামে যাব, এখান থেকে ধরেন এই সফটওয়্যারটা আমি এখানে আনতে চাই, তো আমি এই সফটওয়্যারের উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এখন এটা উইন্ডোজ 7 এমন অপশন আসতেছে। উইন্ডোজ 10 হলে অপশন আসবে কি জানেন? আনপিন বা পিন, দেন আসবে হচ্ছে মোর, তার নিচে আনস্টল। ওই যে মোরে যদি আপনি ক্লিক করেন তখন একটা অপশন পাবেন যেটা হচ্ছে পিন টু টাস্ক বার। এই পিন টু টাস্ক বারে ক্লিক করলে এখানে এটা চলে আসবে। আবার পরেরটাতে যাই, এটাতে রাইট ক্লিক, সেখানে ওইরকমই আসবে। আমরা সেখান থেকে মোরে ক্লিক করলে পাবো পিন টু টাস্ক বার। ক্লিক করলেন, এখানে চলে আসলো। এবার এখান থেকে আপনি ক্লিক করলেন, আপনার সফটওয়্যারটাতে ইজিলি আপনি ঢুকতে পারতেছেন। এরপর আমরা যে সফটওয়্যারে কাজ করব, আমাদের এখানে আমরা হচ্ছে মাইক্রোসফট অফিস কাজ করব। অফিসের অনেকগুলো ভার্সন আছে, 2003, 7, 10, 13, 16, 19। ঠিক আছে, এখন প্রত্যেকটা কি একটা চেয়ে একটা আপডেট। ধরেন আপনারা যদি সহজে অপারেট করতে চান, যে অনেক সহজ ইন্টারফেস কোনটা, তাহলে বলবো উইন্ডোজ মাইক্রোসফট অফিসের 2007 ভার্সন। 2007 ভার্সন খুবই সহজ এক্সপ্লোর করতে, এবং এটা আমি মনে করি এটা ফ্রেন্ডলি একটা ব্যাপার আছে এটাতে। কিন্তু বর্তমানে তো আপডেট আসছে, আর যত আপডেটে কাজ করবেন তত কাজ দ্রুত হবে। এখন যদি আমরা আপডেটে আসি, তাহলে আমরা এখানে ইউজ করতেছি 2013। দেখি এখানে কত ইউজ করতেছি। তারপরেও মাইক্রোসফট অফিস 2013 আমরা ইউজ করতেছি। আমি এটা চেঞ্জ করে 2016 এখানে দিয়ে দিব। আচ্ছা, এখন এই সফটওয়্যারটা আমরা ডাউনলোড করতে করবো, সেটার আগে আমরা দেখি এই দিক থেকে আমরা কোথায় যাব। আচ্ছা, এখানে দেখেন সফটওয়্যারগুলো আমরা ইনস্টল করেছিলাম। ইনস্টল করার পরে সেই শর্টকাট এখানে আসছে, যাতে আমরা ইজিলি ঢুকতে পারি। তো এই শর্টকাটগুলো আমি চাইলে ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, অপশন আসবে। এখান থেকে চাইলে আমি ডিলিট প্রেস করে ডিলিট করতে পারি। ঠিক আছে, ইয়েস দিলে ডিলিট হয়ে যাবে। কিন্তু এখান থেকে ডিলিট হওয়া মানে কিন্তু এই না যে আমার এই সফটওয়্যারটা আনইনস্টল হয়ে গেছে, কারণ এটাকে শর্টকাট বুঝবো কিভাবে? যেই ফাইলের নিচে এরকম একটা তীর চিহ্ন দেওয়া থাকবে, সেটা হচ্ছে শর্টকাট। এটা থাকা যা, না থাকাও তা। ঠিক আছে, কিন্তু এটাতে কি তীর চিহ্ন দেওয়া আছে? তার মানে এটা শর্টকাট না। এটা যদি আমি কেটে দেই, আমার এখান থেকে ফাইলটা সারা জীবনের জন্য গায়েব, এই ফাইল আর আসবে না। আমি এখান থেকে এটাকে রাইট ক্লিক করতেছি, নিচে থেকে ডিলিট প্রেস করতেছি, এখান থেকে কনফার্ম করতেছি ডিলিট করব, বাস চলে গেছে। আচ্ছা, এটা চলে কই গেছে? রিসাইকেল বিনে গেছে। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, এটা কিন্তু আমাদের ঘরের মতো, যে আমি ঘর পরিষ্কার করলাম, পরিষ্কার করে ময়লা ঝুড়িতে রাখলাম। ময়লাকে এখানে দিছি আমরা, ময়লাকে কিন্তু দেই না, আমরা ময়লা ঝুড়িতে রাখছি। এই হচ্ছে ময়লার ঝুড়ি। এখানে আমরা ক্লিক করবো, সেটা আবার পাবো। ঝুড়ি থেকে কি আনা যায় না? আবার ডাবল ক্লিক করলে এটা এভাবে আসবে। আমরা ধরেন এই ফাইলটা ঝুড়ি থেকে কিভাবে আনে? আমরা ধরি, টাইনা ধরে বের করি। জাস্ট ধরলেন, টানলেন, বাইরে আনলেন, ছেড়ে দিলেন, চলে আসবে একদম ঘরের ময়লা ঝুড়ির মতোই। এখন আপনি আবার এটাকে ডিলিট করতে চান, ওকে, রাইট ক্লিক করলেন, ডিলিট করলেন। এবার আপনি এটাকে
পার্মানেন্টলি ডিলিট করতে চান, যেটা আর জীবনে খুঁজে পাওয়া যাবে না, তাহলে রিসাইকেল বিনে রাইট ক্লিক করবেন, এমটি রিসাইকেল বিন ক্লিক করবেন, এখান থেকে ইয়েস দিবেন। এটা সারা জীবনের জন্য শেষ। এটার ভিতরে গেলে আমাদের ঝুড়ি খালি। যে আসেন ভিতরে গেলে কি ঝুড়ি একদম খালি। তাহলে এখানে আমরা কোনো ফাইল পাচ্ছি, যে ফাইলটা একবার ডিলিট হইলো সেটা কিন্তু রিকভার করা যায় রিসাইকেল বিন থেকে, কিন্তু কোনো ফাইল যদি রিসাইকেল বিন থেকে আমরা রিমুভ করে দেই সেটা আনা যাবে না, ফেরত পাওয়া যাবে না। আচ্ছা, এবার আসেন এখানে ধরেন এই ফোল্ডারটা আমি ঢুকবো। ফোল্ডারে ঢুকার জন্য দুটো অপশন, একটা হচ্ছে রাইট ক্লিক করতে হবে আপনার মাউসের, ডান দিকে বাটন ক্লিক করবেন, পাবেন ওপেন, ক্লিক করবেন ফোল্ডারে যাবে। আরেকটা অপশন হচ্ছে এটাতে ডাবল ক্লিক করবেন। এখন আপনি ডাবল ক্লিক করলেন এইভাবে, একটা ক্লিক করলেন, এদিক দিক তাকালেন, আর একটা ক্লিক করলেন, কাজ নাই, কোনো কাজ হবে না। ডাবল ক্লিকের জন্য স্পিড থাকতে হবে, একটা ক্লিক দেওয়ার সাথে সাথে আরেকটা ক্লিক দিবেন। 1 সেকেন্ডের মধ্যে আমাকে আরেকটা ক্লিক করতে হবে, 1 সেকেন্ড টাইম নিলেও হবে না। আপনি জাস্ট ক্লিক করলেন যে 1 সেকেন্ড টাইম নিয়ে আমি ক্লিক করে দেখতে পারি, একটা ক্লিক করলাম, 1 সেকেন্ড কাউন্ট হলো, ক্লিক করলাম, হচ্ছে না। আপনাকে ব্যাক টু ব্যাক প্রেস করতে হবে, একটা ক্লিক লাগার সাথে সাথে আরেকটা ক্লিক করবেন, তখন এখানে ঢুকবে। ক্লিয়ার সবাই? এবার এখানে দেখেন লেখা আছে কম্পিউটার, দেখছেন? এটাকে বলা হয় মাই কম্পিউটার। এই মাই কম্পিউটারে কি আছে বলেন? এখন বলেন আপনার কম্পিউটার এখানে কি করে? আচ্ছা, আপনাদের কারো কাছে মাই কম্পিউটার নেই? আছে? কারো পিসিতে নাই, সবার পিসিতে কি আছে? দিস পিসি। আচ্ছা, এটা হচ্ছে আপডেট। যে আমরা যখন উইন্ডোজ 7 ইউজ করতেছি সেখানে লেখা থাকবে মাই কম্পিউটার, যখন আমরা উইন্ডোজ 10 ইউজ করতেছি লেখা থাকবে দিস পিসি। তাহলে উইন্ডোজ 11 এ কি লেখা থাকবে? ইওর পিসি। আচ্ছা, উইন্ডোজ 11 ও সেম দিস পিসি। যাই থাক, আমরা মাই কম্পিউটার বা দিস পিসি আমরা ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলে আমাদের যে আমরা নর্মালি আমাদের ফোনে ফাইল ম্যানেজার যায় না, সেরকম একটা ফাইল ম্যানেজার আসবে। এখানে আমি দেখতে পাচ্ছি আমার কাছে একটা ডিস্ক আছে যেখানে, বা একটা মেমোরি আছে যেখানে আমি হচ্ছে আমার সফটওয়্যারগুলোকে রাখছি। এবার আমাদের ধরুন আমি এখানে ছোট একটা এটাকে বলে হার্ড ডিস্ক, ছোট্ট একটা হার্ড ডিস্ক ইউজ করতেছি, এই জন্য আমি একটা পার্টিশন দিয়ে রাখছি, এটাকে বলে পার্টিশন। এখানে একটা আছে না, একটা পার্টিশন, এই একটা পার্টিশন দিয়ে রাখছি, বা একটা মেমোরি কার্ডের একটা ফোল্ডার রাখছি, এই ফোল্ডারের মধ্যে আমার সফটওয়্যার আছে। এখন আমার মেমোরি অনেক বড়, আমি আলাদা আলাদা ফোল্ডার করবো, আলাদা আলাদা রাখবো, তখন আমার আলাদা আলাদা ফোল্ডার হবে, আলাদা আলাদা পার্টিশন হবে। এটাকে বলা হয় সি ড্রাইভ, লোকাল ডিস্ক সি। যদি আপনি ভুলবশত ধরেন আপনি দেখলেন এটা 111 জিবির মধ্যে 79 জিবি ফাঁকা আছে, এবার দেখলেন এটা আপনি 111 জিবির মধ্যে 3 জিবি ফাঁকা আছে, এবং আপনি চান এটাকে ক্লিন করতে বা এটা স্পেস বাড়াইতে, তখন কি করবেন? রাইট ক্লিক করবেন এবং এখান থেকে ডিলিট দিবেন। ডিলিটের তো অপশনই নাই, আছে কি আছে? ফরম্যাট। তো একবার চিন্তা করলেন, এক কাজ করি, ফরম্যাট দিয়ে দেই, একদম ফাঁকা হয়ে যাবে, তো এটা একদম ফুল ফ্রেশ হয়ে যাবে, দেন আমরা নতুন ডাটা এখানে রাখবো। করা যাবে? কেন করা যাবে না? কেন? মোবাইলের মেমোরি কখনো ফরম্যাট দেন নাই? আচ্ছা, দিলে কি হয়? মেমোরি ডাটাগুলো সব চলে যায়, আর কিছু হয়? তো আমরা যাচ্ছি এটাকে ফাঁকা করতে, ফাঁকা করে এটা ডাটা সব চলে যাবে, আর কিছু হবে না, এরকম কিছু কি? আচ্ছা, আমাদের সি ড্রাইভে এই যে আমরা ফার্স্টের দিকে বললাম অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7, এই অপারেটিং সিস্টেমটা আমাদের এই সি ড্রাইভে লোকেট করা আছে। এখন যদি আপনি সি ড্রাইভকে ফরম্যাট দেন, আপনার পিসি সুন্দর মতো ওই যে কি বলে হাসপাতালে কোমায় চলে যাবে, আপনার পিসি আর অন হবে না, কারণ আপনি এই পিসিটাকে চালানোর জন্য যে সফটওয়্যার, সেই সফটওয়্যারটাকে ডিলিট করে দিচ্ছেন। তো সবসময় মাথায় রাখবেন, লোকাল ডিস্ক থেকে আমরা 100 হাত দূরে থাকবো। এটাতে ঢুকে আমরা এখান থেকে চিন্তা করব ইউজার দরকার নাই, উইন্ডোজ দরকার, খুব ইম্পর্টেন্ট ফাইল, আমরা প্রোগ্রাম ফাইল ডিলিট করে দিই, বা আমি এটা কি বুঝতেছি না ডিলিট করে দিই। এই কাজ ভুলেও করবেন না। এখানে যা আছে এখান থেকে কোনো ফোল্ডার ডিলিট করবেন না। এখান থেকে যদি একটা ছোট্ট ফাইলও মিসিং হয়, আপনার পিসি ওপেন হবে না। ঠিক আছে? মাঝে মাঝে দেখবেন আমাদের পিসি গুলোতে হঠাৎ এসে দেখবেন যে এখানে পিসি ওপেন করতেছেন, রেজিস্টার নিচ্ছে, বা একটা নীল কালার স্ক্রিন আসতেছে, ব্লু স্ক্রিন, তখন মনে করবেন কেউ না কেউ কিছু করার ট্রাই করছিল, একটা ফাইল ডিলিট হয়ে গেছে। যখন একটা ফাইল ডিলিট হয়ে যাবে, ছোট্ট একটা ফাইল 1 KB সাইজ, একটা ফাইল ডিলিট হবে, আমাদের পিসি আর ওপেন হবে না। ঠিক আছে? তো এই ফোল্ডার থেকে আমরা সবসময় দূরে থাকবো। এতটুকু কি ক্লিয়ার সবাই? এবার চলুন আমরা আমাদের সফটওয়্যারে যাই। আমাদের সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য আমাদের লাগবে একটি ব্রাউজার, যেটা থেকে আমরা ডাউনলোড করি। ব্রাউজার সম্পর্কে আইডিয়া নাই কার? বা ইন্টারনেট সম্পর্কে আইডিয়া নাই কার? কারো আইডিয়া নাই?
হাত হ্যাঁ হ্যাঁ বললেও তুলেন না, না বললেও তুলেন না, হাত তুলবেন কখন বলেন তো? আচ্ছা, ইন্টারনেট কবে আবিষ্কার হয়েছে? আপনাদের বলতে বলতে আমি ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, ইন্টারনেটটা কিন্তু মূলত একদম শুরুতে যখন আবিষ্কার হয় সেটা হচ্ছে আপনার আমেরিকার যে ইয়াটা আছে, এয়ারফোর্স তো না, আমেরিকার যে ন্যাশনাল সিকিউরিটিটা আছে, ঠিক আছে, বা আর্মি যারা আছে তারা হচ্ছে নিজেদের মধ্যে সংযোগ স্থাপনের জন্য একটা ছোট্ট নেটওয়ার্ক তৈরি করে, যেটা হচ্ছে ইন্টারনেট। তো সেটার নাম ছিল অন্য একটা অর্পানেট। সেই অর্পানেটকে যখন আপনার ওয়ার্ল্ড ওয়াইড করা হলো তখন নাম দেওয়া হলো ইন্টারনেট, এবং সম্ভবত অনেকটা 1989-এর দিকের ঘটনা হবে এরকম কিছু, যখন অর্পানেট শুরু হয়। তো শুরুর দিকে কিন্তু জাস্ট আমরা ক্লাসে কজন আছি, আমরা বলতেছি আমরা নিজেদের মধ্যে কমিউনিকেট করবো, একটা কিছু করি, ঠিক আছে, এটার জন্য তারা ইন্টারনেট তৈরি করলো। এরপর তারা বললো যে এটা তো অনেক কাজের, ডাটা অনেকে অনেক ডাটা শেয়ার করতে পারছে, সেটা আমরা ওয়ার্ল্ড ওয়াইড করে দিই, তখন এটাকে ওয়ার্ল্ড ওয়াইড করা হবে। এখন এই ইন্টারনেটে আমরা মোটামুটি সব ধরনের ডাটাই খুঁজে পাই, এবং এই ইন্টারনেট ব্রাউজ করার জন্য আমাদের লাগে ব্রাউজার। সেই ব্রাউজারগুলোর নাম কি কি হতে পারে? মাইক্রোসফট এডস, বা শুধুমাত্র এডস বলি আমরা। এরপরে হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কম্পিউটারের সাথে আসে। এখানে একটা ছোট্ট ই লেখা, ছোট্ট না, অনেক বড় ই লেখা একটা। তারপরে আসেন এটা, এই সফটওয়্যারটার নাম হচ্ছে ক্রম। আচ্ছা, এখন আসেন এটার নাম কি বলছি? ক্রম। এইবার এটার নাম নিয়ে সবার মনে একটা দ্বিধা আছে, এটা কি ক্রম, ক্রমি, চরম, অনেকে বলবে চরম ব্রাউজার, অনেকে বলবে ক্রমি ব্রাউজার, ঠিক আছে। এটা হচ্ছে ক্রম ব্রাউজার। তার পাশে দেখেন একটা, এটাকে বলা হয় ফায়ারফক্স। নাই, সমস্যা নাই। আচ্ছা, এটাকে বলা হয় মজিলা ফায়ারফক্স। আপনাদের কারো কাছে নাই, কিন্তু তার বদলে দেখবেন একটা নীল কালার আছে, এটাকে বলা হয় এডস। আচ্ছা, এই এডস যেটা, এটা হচ্ছে মাইক্রোসফট দেয়। মাইক্রোসফট কোম্পানি চিন্তা করলো যে সারা জীবন আমরা দিয়ে গেলাম এক্সপ্লোরার। এক্সপ্লোরারের কাজ কি জানেন? আচ্ছা, ধরেন আপনি সরকারি কোন একটা চিন্তা করি আমরা, ব্যাংক, সরকারি ব্যাংকে যাওয়ার পরে আপনি চিন্তা করলেন যে আপনি আপনার বিদ্যুৎ বিল সরকারি ব্যাংক থেকে দিবেন, ঠিক আছে। বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আই থিঙ্ক একটা সিগনেচার, দেন হচ্ছে টাকা জমা নেয়, একটা সিল দেয়, ফেরত দেওয়া দেয়, 3টা কাজ। এই 3টা কাজ করতে হয়। তো আমি আমার ফ্রেন্ডের সাথে একবার গেলাম বিদ্যুৎ বিল জমা দিতে। আমাকে বললো বেশিক্ষণ লাগবে না, জাস্ট 2টা সিগনেচার দিবা আর টাকাটা নেবে। বললাম তো সময় লাগবে না, যাই। আমি তার সাথে গেলাম 11টায়, আর সেখান থেকে আমি বেরোইছি 1টা না 1:30টার দিকে বেরোইছি। এবং এতক্ষণ সময় কেন লাগছে? সরকারি জিনিস। তো এইরকমই ইন্টারনেট এক্সপ্লোরার সরকারি জিনিস। এখানে যখন আপনি যাবেন, আপনি কোনো একটা কিছু ক্লিক করে লোডিং করতে করতে চিল্লাবেন, কারণ এটার স্পিড কম। কেন কম? শুরুর দিকে তারা এটাতে মনোযোগ দেয় নাই, তারা মনোযোগ দিচ্ছে তাদের অপারেটিং সিস্টেমে। কিন্তু এটার ফায়দা উঠেছে কারা? অন্যান্য ব্যাংকগুলো, অন্যান্য কোম্পানিগুলো, অন্যান্য সফটওয়্যারগুলো তারা তৈরি করলো মজিলা ফায়ারফক্স, তারপর হচ্ছে গুগল ক্রোম, সাফারি ব্রাউজার। এবার এগুলোর স্পিড কেমন? এগুলোর স্পিড খুবই ভালো। আমরা যদি ইন্টারনেট এক্সপ্লোর থেকে ডাউনলোড করি, ডাউনলোড স্পিড যদি 100 kbps, এখানে হবে 400 kbps। জাস্ট আমরা বলতেছি এটার স্পিড অবশ্যই বেশি হয়, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে যে কোনো একটা ব্রাউজারে একটা ক্লিক করব এবং ওয়েট করব। বলে ডাবল ক্লিক করেন না, 2বার ওপেন হবে, এক ক্লিক করে ওয়েট করতে হবে। আচ্ছা, এই আসলো, এখানে কি লেখা আছে? গুগল। এখন প্রবলেম হচ্ছে, এটা তো আমি সেট আপ করে রাখছি গুগলের জন্য, গুগল আসতেছে, কিন্তু আপনারা যখন আসবেন তখন লেখা আসবে বিং। কি আসবে? বিং, অথবা হচ্ছে ইয়াহু। যদি আপনারা উইন্ডোজে দেওয়া সব যান, ব্রাউজারে যান, তাহলে লেখা আসবে বিং। আর যদি আসেন আপনি অন্য কোনোটাতে, তাহলে আসবে ইয়াহু বা অন্য কিছু আসবে। তো আমরা ওটা পরে দেখবো। আমরা নর্মালি এখানে সার্চ করবো google.com। google.com লিখে সার্চ করবেন, কেউ না, শুধু দেখবেন এদিকে। আচ্ছা, google.com লিখে সার্চ করলেন, আসলে এটা এখানে আমাকে সার্চ বার দিচ্ছে। এখানে আমি আমার সফটওয়্যারের জন্য লিখবো আমার কি সফটওয়্যার প্রয়োজন। এখন আমাদের সফটওয়্যার দরকার কোনটা? মাইক্রোসফট। কি দরকার বলেন? আমাদের সফটওয়্যার নাম কি? মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, যেটার মধ্যে আমরা একটা প্যাকেজ পাবো। সেই প্যাকেজের মধ্যে আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এগুলো পাবো। তো আমি আমার সফটওয়্যার নাম লিখবো। এখানে আমি লিখবো ডাউনলোড মাইক্রোসফট অফিস, ঠিক আছে। ডাউনলোড মাইক্রোসফট
অফিস। এখন অফিসে লেখার পর বলতেছে কোনটা লাগবে, 2016, 7 ফ্রি, 10, 16 ফ্রি, 21, 19 ফ্রি, 10 ফ্রি, কোনটা লাগবে? 10 লাগবে না 10 ফ্রি লাগবে বলেন? 19 কই আছে? আচ্ছা, এখন তো 20ও আছে, 22ও আছে। আচ্ছা, এখন সবই ফ্রি। এবার আসেন ফ্রি ব্যাপারটা। আপনারা কি জানেন আমাদের এই যে সফটওয়্যার আমরা ইউজ করি, আমরা এই পর্যন্ত যত সফটওয়্যার ইউজ করি প্রত্যেকটার জন্য আমাদের জেল হওয়া উচিত ছিল। এই যে আপনারা কম্পিউটার চালাচ্ছেন, কম্পিউটার যে মাইক্রোসফট দেওয়া, দেওয়া, অপারেটিং সিস্টেম দেওয়া, এটার জন্য আমাদের জেল হওয়া উচিত। ইনফ্যাক্ট যদি আমরা আমেরিকার বাসিন্দা হইতাম আর আমরা যদি এইভাবে এটাকে ইনস্টল করতাম, আমাদের জেল হইত। কারণ এটা হচ্ছে কপিরাইট ইস্যু, এটাকে বলা হয় প্লেজিয়ারিজম। আচ্ছা বলতেছি, এটাকে বলা হয় প্লেজিয়ারিজম, যেখানে আপনাকে বলতেছে যে আপনি কারো সফটওয়্যার বা কারো যে কোনো কিছুই আপনি চাইলে অবাধে একজন আরেকজনকে হস্তান্তর করতে পারবেন না। যেমন এই যে আমরা এখন মাইক্রোসফট অফিস ডাউনলোড করতেছি, এটা কিন্তু মাইক্রোসফট কোম্পানি আমাদেরকে ফ্রি দেয় নাই। মাইক্রোসফট কোম্পানি বাৎসরিক চার্জ ধরে যে প্রতি বছর আমাকে $এত দিতে হবে বা এত টাকা দিতে হবে, আমরা দেই না। এই যে আমরা উইন্ডোজ ইউজ করি, উইন্ডোজও বলে প্রতি বছর আমাকে এত টাকা করে দিতে হবে এটার জন্য, এটা তুমি সার্ভিস নিচ্ছ, টাকা দাও। আমরা দেই না। আমরা কি করি, আমরা ক্র্যাক করা ভার্সন ডাউনলোড করি। ঠিক আছে, ক্র্যাক করা ভার্সন, তারা কিন্তু ফ্রি ভার্সন দেয় আমাদের। ফ্রি ভার্সন দেয়, বলে যে তোমরা আমাদের প্রোডাক্ট 7 দিন বা 30 দিন ট্রায়াল করো, ট্রাই করে দেখো, যদি ভালো লাগে তাহলে এটাকে সাবস্ক্রিপশন করা লাগবে এবং প্রতি মাসে বা বছরে আমাদেরকে টাকা দেওয়া লাগবে। আমরা কি করি, কোনো কিছু ধার ধারি না, আমরা ফ্রি ডাউনলোড করি ক্র্যাক করা ভার্সন, যেটা আমরা হচ্ছে আর আপডেট করতে হয় না। তো এটা হচ্ছে এক ধরনের আপনার কপিরাইট আমরা ভঙ্গ করতেছি এবং এটার জন্য আমাদের হওয়া উচিত কি, জেল জরিমানা। কিন্তু হচ্ছে না, বলেন তো কেন হচ্ছে না? মাইক্রোসফট কি জানে না? অবশ্যই জানে। তবে আমাদের দেশ পাকিস্তান, ইন্ডিয়া, এইসব দেশের জন্য এটা বৈধ করে দিছে যে না তোমরা করে খাও। ইউএসএ তে যান, আমার ক্লায়েন্ট একটা আছে অস্ট্রেলিয়ান, আমি হচ্ছে ইলাস্ট্রেটরে কাজ করি, আর সে হচ্ছে শুধুমাত্র ওপেন করে চেক করে, হ্যাঁ ঠিক আছে, সে চেক করার জন্য প্রতি মাসে $200 করে দেয়। আর আমি কাজ করার জন্য $1 দেই না, আর সে শুধুমাত্র চেক করার জন্য দেয়। কেন দেয়? কারণ সে যদি প্রতি মাসে বা বাৎসরিক ফিটা না দেয় তাহলে তার জরিমানা হবে, কিন্তু আমার তো হচ্ছে না। না, কস্টিং তো আছে। তাছাড়া হচ্ছে ধরেন ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি তো জানেন কিভাবে কাপড় সেলাইতে হয়। আপনি বাসায় ফ্রি আছেন, তাও আপনি কাপড় সেলাই করেন না, আপনি যান দর্জির কাছে। কেন যান? এক্সপিরিয়েন্স তো আপনার নাই। আপনি মনে করেন এটা শিখতে অনেক সময় লাগবে, 6 মাস লাগবে। আপনার অন্যান্য কাজ আছে, আপনার কাজের ফিনিশিং খারাপ হবে, আপনি চিন্তা করুন একজন প্রফেশনাল দিয়েই করাই। ঠিক আছে, এই জন্য তারা কি করতেছে, বাইরে থেকে হায়ার করতেছে। এখন আমরা লিখলাম ডাউনলোড মাইক্রোসফট অফিস। এবার আমরা কোন সাল চাই? জি, ভালো কোশ্চেন করছেন, কঠিন কোশ্চেন করছেন। আচ্ছা, না, এটা নিয়ে আপনার ঝামেলা করবে না। ধরেন এটা হচ্ছে রিটেলারদের জন্য ঝামেলা করে, ঠিক আছে, রিটেলারদের জন্য ঝামেলা করে। তাছাড়া আমরা যখন এটা অ্যাক্টিভেট করে দিচ্ছি, আমরা কিন্তু এখানে ডিঅ্যাক্টিভেট করে নিচ্ছি। আর তারা মূলত এই আইনগুলো কাদের জন্য? তাদের নিজের দেশের নাগরিকের জন্য। আপনি কি আপনার নাগরিক? আপনি তো ভ্রমণের জন্য যাচ্ছেন। আপনি যখন ফিক্স থাকবেন সেখানে আপনার নিয়মকানুন আস্তে আস্তে জেনে যাবেন যে এখানে আমার এটা বৈধ কি বৈধ না। ঠিক আছে, যখন ফিক্সড হিসাবে যাবেন তখন তাদের নিয়মকানুন জেনে যাবেন, কারণ এক এক দেশে এক এক রকম নিয়ম আছে। কোনো দেশে বৈধ, কোনো দেশে বৈধ না। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আপনার যেটা করতে হবে, ওখানে গিয়ে খোঁজ নিতে হবে যে আপনাদের এখানে সফটওয়্যার কপিরাইট নিয়ে কি আইন আছে। ঠিক আছে, আমি কি চাইলে একটা ক্র্যাক ভার্সন ইউজ করতে পারবো কিনা। যে কান্ট্রিতে যাবেন সেখানে খোঁজ নেবেন আপনি, কারণ আপনি যেখানে যাচ্ছেন সেখানে তো বাকিরা অবশ্যই সফটওয়্যার ইউজ করে। তো কারো একজনের কাছে খোঁজ নিলে পাবেন, হ্যাঁ না সমস্যা নেই, আমাদের এখানে এটা বৈধ বা এটা নিয়ে ঝামেলা করে না। ঠিক আছে, এটা আপনি খোঁজ নিতে হবে। আচ্ছা, তো আমরা এখানে লিখলাম ডাউনলোড মাইক্রোসফট অফিস। ধরেন আমরা 2019 ডাউনলোড করবো, 2019, তাই না, আমরা লিখলাম ফ্রি। আচ্ছা, কিওয়ার্ডটা একটু সুন্দর হবে যদি আমরা ডাউনলোড ওয়ার্ডটা লাস্টে দিই, এবং ডাউনলোড ওয়ার্ডটা আমরা ফার্স্টে থেকে সরাই দিচ্ছি।
তো আমরা বলতে পারতেছি মাইক্রোসফট অফিস 2019 ফ্রি ডাউনলোড। এখন লিখে যখন সার্চ করব তখন আসবে অনেকগুলো ভার্সন আসবে, যেখান থেকে হইতে পারে কোনোটা ক্র্যাক করা নাই, মানে যেটা আমরা লাইসেন্স নিতে হবে, আর কোনোটা আছে লাইসেন্স ছাড়াই। তো এত ঝামেলা এড়ানোর জন্য আমরা ছোট্ট একটা কিওয়ার্ড ইউজ করবো শেষে, যেটার নাম হবে হচ্ছে crackingpatching.com অথবা গেট ইনটু পিসি, যে কোনো একটা। crackingpatching.com অথবা গেট ইনটু পিসি, আমি গেট ইনটু পিসি ইউজ করতেছি। ইজি, গেট একসাথে লিখবেন, ইন টু পিসি, গেট ইনটু পিসি লিখে এন্টার করতেছেন। দেখেন এখানে আসতেছে আই গেট ইনটু পিসি বা গেট ইনটু পিসি, এই যে গেট ইনটু পিসি ডট অ্যাপে আবার যাওয়ার দরকার নাই, .com .net এগুলো আছে। এখানে বলতেছে 2019 সাল ফ্রি ডাউনলোড। আমি ক্লিক করলাম, ওপেন হবে। ওপেন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা নিচে যাব মাউসের স্ক্রলার দিয়ে। নিচে যাওয়ার পরে আমাদের দেখাচ্ছে, দেখেন এটাতে কি কি আছে। এটাতে আছে ফিচারে কি কি আছে। এটা হচ্ছে আপনার অ্যাক্সেস, এক্সেল, ওয়াননোট, আউটলুক, পাওয়ার পয়েন্ট, পাবলিশার, ওয়ার্ড, বিজনেস। আমাদের লাগবে কি অ্যাক্সেস, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট। আমাদের যে চারটা লাগবে আছে, এর বাইরে অনেক কিছু আছে। আচ্ছা, ওয়ার্ডে কি কি আছে, ব্ল্যাক থিম, দেখ এগুলো আপনি এখন তো বুঝবেন না। এখন নিচে আসেন, নিচে আসা এটা হচ্ছে ওয়ার্ড, এটা এক্সেল, এটা পাওয়ার পয়েন্ট, এটা আউটলুক, এটা বাদ। আমরা এই চিন্তা করতেছি, এর সাথে অ্যাক্সেস করতেছি। এবার আসেন নিচে, সিস্টেম রিকোয়ারমেন্ট। এটা আপনার ইউজ করার জন্য আপনার কম্পিউটার রিকোয়ারমেন্ট কি হতে হবে। এখানে বলতেছে এনি সাপোর্টেড উইন্ডোজ 10 সেমি অ্যানুয়াল চ্যানেল। আচ্ছা, আমরা আরেকটু সোজা বুঝি। হ্যাঁ, মাইক্রোসফট ডিড নট মেড ইট টু ওয়ার্ক অন উইন্ডোজ 7। মাইক্রোসফট এটাকে উইন্ডোজ 7-এও ইউজ করার জন্য বানায় নাই, লিখে দিছে না, ডিড নট মেড ইট। আচ্ছা, যেহেতু এটা উইন্ডোজ 7 বা এটার জন্য বানায় নাই, আমি যদি এখন এটা ডাউনলোড করি, আমার তো উইন্ডোজ 7 দেওয়া, আমি এটা ইনস্টল করতে পারবো না, অলরেডি এখানে বলে দিছে। তো এটা ডাউনলোড করে উইন্ডোজ 7 এর আবার চিল্লাচিল্লি করে না ভাই, হয় না কেন। এটা শুধুমাত্র উইন্ডোজ 10 এর জন্য, এবং এটার জন্য আপনার র্যাম মেমোরি থাকতে হবে 2 জিবি, মানে র্যাম থাকতে হবে 2 জিবি। আমার এখানে আছে 6 জিবি কম্প্যাটেবল। আমার হার্ড ডিস্কের জায়গা থাকতে হবে 3 জিবি, আমার আছে 79 জিবি, ঠিকঠাক আছে সবকিছু। তারপর এটা আমি পারতেছি না কেন, কারণ আমার উইন্ডোজ 7 এবং এটা সাইজ কত 3.3 জিবি। এই জন্য আমরা ব্যাক করতেছি। ব্যাক করে আমরা 19 না, আমরা নিলাম ধরেন 16 লিখে এন্টার করলাম। এখন 16 আসলো, ওই একই জায়গাতে আসছে। ওপেন করি, এটা তো একটু নিচে যাব, একই রকম আসবে। কি কি আছে দেখে নেই, সবগুলোর মধ্যে 4টা জিনিস বেশি থাকবে, এর বাইরে অনেক কিছু থাকে। আচ্ছা, এখানে বলতেছে 1 GHz এর প্রসেসর লাগবে। আচ্ছা, অপারেটিং সিস্টেম, এই যে উইন্ডোজ 7 অর লেটার, তার মানে আমরা 7 এটা ইউজ করতে পারবো। আচ্ছা, এরপরে 1 জিবি র্যাম লাগবে, আমাদের র্যাম তো অনেক। এরপরে হচ্ছে হার্ড ডিস্কের জায়গা না হলেও হবে। আচ্ছা, তো চলো নিচে যাই আমরা। এটা সাইজ কত 1.7 জিবি অথবা 2 জিবি। এটা আবার উইন্ডোজের বিট অনুযায়ী, যেমন আপনার উইন্ডোজ 64 বিট না 32 বিট। আচ্ছা, এটা বুঝবেন কিভাবে। হ্যাঁ, আমরা যাবো হচ্ছে মাইনাস করেন, মাই কম্পিউটার বা দিস পিসিতে ডাবল ক্লিক করেন। এই ফাঁকা জায়গাতে যেখানে সাদা, এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে অপশন আসবে প্রপার্টিজ, নিচে ক্লিক করবেন। ক্লিক করলে একটা বক্স আসবে, এখানে লেখা থাকবে, দেখেন এখানে আমরা পাবো বিট সিস্টেম টাইপ। সিস্টেম টাইপে লেখা কত 64 বিট অপারেটিং সিস্টেম। তার মানে এটা আমাদের কি 64 বিটের অপারেটিং সিস্টেম। এখানে লেখা থাকবে 32 বিট অপারেটিং সিস্টেম অথবা x86 বিট। x86 বিট আর 32 বিট একই জিনিস, ঠিক আছে। 64 বিটের মানে কি, এটা হচ্ছে আমাদের সিস্টেমের টাইপ, যে আপনি যে অপারেটিং সিস্টেম ইউজ করতেছেন এটাতে আপনার কত বিট সাপোর্টেড, 64 বিট না 32 বিট। এখন এই বিটের আবার আছে যে বিটের জন্য আপনাকে কম্পিউটার ক্লাস করতে হবে, ঠিক আছে, যে কত বিটে 1 বাইট বা কত বাইটে 1 বিট। দেন হচ্ছে এই যে বিটগুলো আছে, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 32 বা 2 টু দি পাওয়ার 64, 2 এর উপর পাওয়ার দিতে হয়। এটা হচ্ছে আমাদের যে অপারেটিং সিস্টেম, এটার আমরা বলতে পারি স্ট্রেংথ, ঠিক আছে। এখন কিছু সফটওয়্যার আছে যেটা শুধুমাত্র 64 বিটে চলে। এখন আপনার এখানে লেখা 32 বিট বা x86 বিট, আপনার এখানে সেটা চলবে না, কারণ সেটা শুধুমাত্র 64 বিটের। কিন্তু আমরা এখন যেটা দেখতেছি, এই যেখানে ক্লিক করি, এটা লেখা x60 অথবা x64, মানে x60 হচ্ছে 32 বিট, 32 বিট অথবা 64 বিটে চলবে।
এবং আমি দেখলাম কি আমারটা কত বিট, 64 বিট। এবার আমি নিচে যাব, 32 বিট এবং 64 বিট, আমি অবশ্যই 64 বিটে যাব। কিন্তু এর আগে অবশ্যই এদিকে চেক করবেন কোথাও লেখা আছে কিনা পাসওয়ার্ড। যদি লেখা থাকে পাসওয়ার্ড, লেখা থাকবে 1 2 3 বা আই গেট ইনটু পিসি, এরকম একটা পাসওয়ার্ড লেখা থাকবে, সেই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। এবার এখানে ডাউনলোডে ক্লিক করলেন, এরকম একটা পেজে আসলে জাস্ট ওয়েট করবেন, ওই যে সেকেন্ড উঠতেছে, সেকেন্ড ওটা পর্যন্ত ওয়েট করবেন। এই যে দেখেন, পাসওয়ার্ড ইজ অলওয়েজ iGetIntoPC.com। তো এই যে সফটওয়্যারটা আমরা ডাউনলোড করতেছি এটা কিন্তু লক করা, এই লকটা খোলার জন্য পাসওয়ার্ড লাগবে। সে পাসওয়ার্ড কি, iGetIntoPC.com। আচ্ছা, আমি এখান থেকে ডাউনলোড ক্লিক করলাম, এরকম একটা অপশন দিতেছে, মানে আমাকে বলতেছে আমার এটা সিকিউর না, আমি যে ডাউনলোড করতেছি তারা ভাইরাস স্ক্যান করতে পারতেছে না। আমি বলবো সেন্ড এনিওয়ে, ক্লিক করলে এখন এটা ডাউনলোড হবে। ভাইয়া একটু ফ্যানটা ছেড়ে দিন। আচ্ছা, এখন আমাদের বলতেছে প্লিজ ওয়েট, ইউর ডাউনলোড উইল স্টার্ট শর্টলি। আমাদের ওয়েট করতে বলতেছে, ডাউনলোড শুরু হবে এবং এখানে লোডিং হচ্ছে, এবং এই লোডিং হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। রেকর্ডিং দেওয়া লাগবে। আচ্ছা, এখন এরকম আসলো, তার মানে হচ্ছে আমাদের লিঙ্কটা কাজ করে না। আমরা ব্যাকে যাব, ঠিক আছে, ব্যাকে গিয়ে আবার এখানে ক্লিক করব। ধরুন আমাদের ডাউনলোড স্টার্ট না হয় অন্য একটা ওয়েবসাইট চলে আসে, আমরা ব্যাকে যাব। আবার ক্লিক করলাম, একই অবস্থা, এবং আমাদের অন্য একটা ফাইলে চলে যাবে এখনই। আচ্ছা, এরকম আপনি ধরেন 3-4 বার হবে, আপনি বিরক্ত হয়ে যাবেন, কিন্তু মাথায় রাখতে হবে 3-4 বার হওয়ার পরে কোনো এক সময় এটা ডাউনলোড স্টার্ট হবে। এটা হচ্ছে এক একটা ওয়েবসাইট এক এক রকম। যেমন আমি যদি শুধুমাত্র গেট ইনটু পিসিতে যাইতাম তাইলে এমন হতো না, সেখানে আমার ইজিলি জাস্ট 1 ক্লিকে ডাউনলোড হতো। ধরেন আমি এটা অন্য একটা সফটওয়্যার থেকে, অন্য একটা ওয়েবসাইট থেকে ট্রাই করতেছি, এই যে getintoPC.com, ঠিক আছে, আমি এটা থেকে ট্রাই করতেছি। এখানে আসলাম, মাইক্রোসফট অফিস 2010 আছে, 13 আছে, 21। আচ্ছা, জাস্ট আমি ডাউনলোড পারপাস দেখাচ্ছি 2010, ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন নিচে আসবে একই রকম ইনফরমেশন দেখতেছি আমি। তার নিচে পাসওয়ার্ড দেওয়া আছে 1 2 3, এবং এখানে লেখা হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার। এটা দেখলে কি হবে, এই ভিডিওটা দেখলে কিভাবে ইনস্টল করবেন সেটা বলে দিবে। এটা ক্লিক করবেন, একটা অন্য একটা পেজে নেবে, সেখানে দেখাই দিবে কিভাবে ইনস্টল করবেন। আচ্ছা, আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম, পাসওয়ার্ড তো আমরা দেখে নিছি। এখানে দেখেন, এখানে ডাউনলোড ইজিলি হবে, এটাতে ঝামেলা কম করবে। তো এক একটা ওয়েবসাইটে এক এক রকম ডাউনলোড হবে। দেখেন নিচে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, এবং এটা সাইজ কত, 4.3 GB, অনেক বড় না? আচ্ছা, এটা ডাউনলোড হতে অনেক সময় লাগবে, এই জন্য আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। ধরেন আমরা ডাউনলোড দিয়ে ফেলছি, এবার এটাকে ওপেন করতে হবে। এটা পাবেন কোথায়, আপনি অল টাইম মাই কম্পিউটার বা দিস পিসিতে গিয়ে হয়ে যাবে। হ্যাঁ, এবার আমরা যাব হচ্ছে ডাউনলোড ফোল্ডারে। ডাউনলোড ফোল্ডারে গেলে এখানে আসবে, কিন্তু এখানে তো আসে নাই, কারণ ডাউনলোড আমরা কমপ্লিট করি নাই। আচ্ছা, তো আমার কাছে সফটওয়্যারটা আছে, আমি এটা ওপেন করতেছি। এটা মূলত ডাউনলোড হওয়ার পর একটা জিপ ফাইল আকারে আসবে, যে ফাইলটা লক করা থাকবে সেটাকে রাইট ক্লিক করে আনজিপ করতে হয়। এখন আমার কাছে এটা অলরেডি আনজিপ করা, ঠিক আছে, আনজিপ করা। আমি জাস্ট দেখাচ্ছি ভিতরে ঢোকার পর কি হবে। এ হচ্ছে আমাদের ফাইল, এই ফাইলে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর একটু নিচে যাব, আমরা নিচে গেলে দেখবো লেখা আছে setup.exe। সেটআপ কিন্তু আগেও ছিল,
তার পাশে EXE লেখা নাই বা সেটআপের পাশে। জি আচ্ছা ঠিক আছে, চলে যাবেন। আচ্ছা আপনি এক সেকেন্ড, আপনার যাওয়ার আগে আপনাকে হচ্ছে একটা গ্রুপে অ্যাড দিতে হবে, তো আপনাদের এই গ্রুপে আচ্ছা বাইরে যেয়ে বলেন যে তাজিম ভাইকে আজকের এই ব্যাচের নামে একটা গ্রুপ খুলে সেখানে আপনাকে অ্যাড দিতে, ঠিক আছে? হ্যাঁ আপনাকে আর আমাকে অ্যাড দিতে বলেন সেই গ্রুপে, মেসেঞ্জার গ্রুপ। আচ্ছা এরপরে দেখেন এখানে লেখা থাকবে setup.exe, তার পাশে আবার লেখা থাকবে অ্যাপ্লিকেশন, তার মানে এটা আমাদের সফটওয়্যার। এটাতে আমি যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর আমাদের কাছে ইয়েস অথবা নো আসবে যে আমি এইটা আমি এই সফটওয়্যারটাকে আমার কম্পিউটারে কন্ট্রোল নিতে দিব কিনা, সে আমার কোনো চেঞ্জেস করতে পারবে কিনা। আমি বললাম ইয়েস পারবে, আমি এখান থেকে ইয়েস প্রেস করবো। ইয়েস প্রেস করলে এবার ওয়েট করেন, এখানে আমাকে কি বলতেছে এরর দেখাচ্ছে। কেন এরর দেখাচ্ছে? আমার যে সফটওয়্যার সেটা হচ্ছে এই ভার্সনের সাথে কম্প্যাটেবল না, আমারটা আপডেট ভার্সন লাগবে। যদি আপডেট ভার্সন না হইতো বা যদি এই ভার্সনে হইতো তাহলে আমরা জাস্ট নর্মালি করতে পারতাম। এখানে লেখা আসতো ইনস্টল নাও ক্লিক করবেন, দেন নেক্সট 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 দেন লাস্টে ফিনিশ, ঠিক আছে? আচ্ছা এটা নিয়ে আমি একটা ভিডিও আপনাদের গ্রুপে দিয়ে দিব যে কীভাবে ইনস্টল করবেন, যাতে ইনস্টল প্রসেসটা করতে পারেন, এবং আনজিপ কীভাবে করবেন সেটাও আমি দিয়ে দিব একটা ভিডিও প্রসেস। জি আচ্ছা এখন কথা হচ্ছে ফোন থেকে যদি ডাউনলোড করেন, প্রথমত ফোনের ডাউনলোড স্পিড কম হয়, ঠিক আছে? তো আপনার সিস্টেম এক, ডাউনলোড সিস্টেম সব জায়গাতেই এক, কিন্তু ফোনে ডাউনলোড করলে আপনার একটু স্লো কাজ করবে, স্লো ডাউনলোড হবে, অনেক সময় ডাউনলোড ফেলও হতে পারে। আচ্ছা এখন আসেন, আমরা সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে, আমরা কাজ শুরু করবো এবার আমরা। তো আমরা রাইট ক্লিক করব, কোথায়? হোম পেজে। এখান থেকে যাব নিউতে আসার পর দেখবে এখানে লেখা আছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করলে একটা নতুন ডকুমেন্ট আসবে, যেখানে এই জায়গায় কিছু অংশ মার্ক করা, ভুলে আমি বাইরে ক্লিক করে ফেলছি। এখন এটার নাম কি? নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এটা আমি রাইট ক্লিক করব, রিনেম করব এবং আমরা আমাদের মতো নাম দেবো। যেমন আমরা ফার্স্ট ক্লাস করতেছি, জন্য আমি নাম দিলাম ফার্স্ট ক্লাস। বাইরে ক্লিক করেন, অ্যাপ্লাই হয়ে যাবে। এবার এটাতে আমি ডাবল ক্লিক করতেছি, এর ভেতরে ঢুকতেছি। এবার আসেন আমরা ফার্স্ট ক্লাসে শুরু করতেছি। আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস। এই মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসে কি কি আছে? হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, এই যে প্রত্যেকটা ট্যাব, এগুলোকে বলা হয় একটা ট্যাব। এই প্রত্যেকটা ট্যাব আমরা একটা একটা করে শিখবো। ফার্স্ট দিন আমরা শিখতেছি হোম ট্যাব। আচ্ছা হোম ট্যাবে দেখেন কি আছে। ওকে এতক্ষণ জায়গা দেখলেন, এটা কিন্তু আলাদা একটা ভিডিও দিব যাতে আমরা সফটওয়্যার ইনস্টল করতে পারি। এখন থেকে কনসেন্ট্রেট করেন যে এটা হচ্ছে আমাদের মেইন ক্লাস। এখন থেকে মেইন ক্লাস শুরু হলো। এখানে আমরা আসলাম, এটা হচ্ছে আমাদের লেখালেখি করার সফটওয়্যার। আমরা হোমে আছি, এখানে আমাদের দেখাচ্ছে ক্যালিব্রেট বডি লেখা আছে। এটা হচ্ছে আমাদের ফন্ট, বা এটাকে বলা হয় ফন্ট ফ্যামিলি। মাউস রাখতেছি, দেখেন ফন্ট বলতেছে, এটাকে বলা হয় ফন্ট ফ্যামিলি। এখানে ফন্ট দেখা যায়। ফন্ট কি জিনিস আমরা পরে বুঝবো। এখানে দেখেন একটা কার্সর আপ ডাউন করতেছে। আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এবার আমি লিখবো এখানে। আচ্ছা এখানে আমি হ্যালো লিখলাম, আই লিখলাম, হ্যালোর এইচ, আই এর আই, এটা বড় হাতের, বাকি সব ছোট হাতের। কিভাবে হয়েছে? যখন আমি কোনো বড় হাতের কিছু লিখতেছি, আমি কম্পিউটার কিবোর্ডের শিফট ধরতেছি, শিফট ধরে রেখে প্রেস করতেছি, বড় হাতের হলো। আবার আমি হচ্ছে শিফট ছাড়লে ছোট ধরবে। আচ্ছা আমরা একটা সেন্টেন্স এখানে লিখলাম। এবার এই সেন্টেন্সটা ছোট না, এটাকে বড় করতে হবে। বড় করার জন্য নর্মালি আপনি এখানে এভাবে ক্লিক করবেন, ক্লিক করে পিছন থেকে ড্র্যাগ করেন, বা এখানে ক্লিক করে ড্র্যাগ করেন, এটা মার্ক হচ্ছে। এই মার্ক করাটার লেখা সাইজ বড় করতে হবে, এই জন্য আমরা আসবো এখানে। এটা হচ্ছে ফন্ট সাইজ। এখানে পাশে ক্লিক করলেন, অনেকগুলো সাইজ পাচ্ছেন। এখান থেকে আপনি দেখেন সাইজ বড় হচ্ছে। আমি আপাতত 24 নিলাম, দেন ক্লিক করলাম, আমার লেখার সাইজ বড় হলো। আচ্ছা লেখাটাকে আমি আবার মার্ক করলাম। এই ছোট এ বড় এ পার্থক্য কি দুটার মধ্যে? কিছুই না। ওই যে এটা আছে না, ছোট এ দিব ছোট হবে, বড় এ দিব বড় হবে। মানে ফন্ট সাইজ ছোট বড় করব। কত করে? 2 2 2 2 করে কম হবে, 2 2, ঠিক আছে? আচ্ছা এবার আসেন এখানে এ বাই একটা বড় একটা ছোট এ, এটার কাজ কি? ধরেন আপনি প্রথম অক্ষর এইচ, হ্যালোর এইচ ছোট হাতের লিখছেন। আমি এটাকে এইভাবে মার্ক করলাম, এইখানে ক্লিক করলাম এই পাশে, ঠিক আছে? এই ড্রপ ডাউনে ক্লিক করলাম, একটা বক্স আসলো, কি লেখা আছে? সেন্টেন্স কেস।
সেন্টেন্স কেসটা কি হয়, আমরা যখন কোনো বাক্য লিখি সেখানে আমরা কি প্রথম অক্ষর বড় হাতে দেয়, বাকি অক্ষর ছোট হাতে দেয়। সেখানে আইটা কোন হাতে লিখি? সুদের টাই সিঙ্গেল আই বড় হাতে লিখি। আচ্ছা, আমি যখন এখানে আমি এই সিঙ্গেল আইটা ছোট হাতে করতেছি, ঠিক আছে, ছোট হাতে করলাম। এখন মার্ক করেন, এই পাশে ক্লিক করেন, ড্রপ ডাউন আসবে সেন্টেন্স কেস। এই যে বড় হাতে হয়েছে, আই বড় হাতের হয় নাই। আচ্ছা, মার্ক করলাম, লোয়ার কেস সব ছোট হাতের হয়ে যাবে। এরপরে হচ্ছে আপার কেস সব বড় হাতের হয়ে যাবে। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট অক্ষর বড় হাতের হবে। হয়েছে? হ্যালো বড় হাতের, আই এ এফ, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট অক্ষর বড় হাতে হবে। লাস্ট আছে টু গোল কেস, যেটা আমরা ছোট হাতের লিখছিলাম সেটা বড় হাতের হবে, যেটা বড় হাতের লিখছিলাম এটা ছোট হাতের হবে, উল্টা হয়ে যাবে, রিপিট হবে। তা আমি নর্মালি থাকে এটা সেন্টেন্স কেস থাকে, ঠিক আছে। আর আমরা এখানে এগুলো বড় হাতের লিখি। আচ্ছা দেখেন, আমি যখন এখানে আই লিখতেছি ছোট হাতের আই, বাইরে পাশে ক্লিক করতেছি, নিচে দাগ আসছে লাল দাগ। আচ্ছা, আমি এখানে ছোট হাতের আই ডিলিট করে বড় হাতের আই লিখলাম, লাল দাগটা আছে। তাহলে লাল দাগটা কেন আসছিল? আমাকে বলতেছে কোনো একটা মিস্টেক করছো, তবে সেটা বড় সড়ো মিস্টেক না, কিন্তু একটা মিস্টেক আছে এবং সেটাকে আমরা ঠিকঠাক করে নিলাম। এখন আমি ধরেন ফার্স্ট ক্লাস লিখলাম, দুটা এস, তিনটা এস, কোনো কিছু দিচ্ছে না। যখন আমি ধরেন অন্য কোনো মিস্টেক করবো, ধরেন হচ্ছে এখানে লিখতেছি এন্টার দিয়ে এটা লিখলাম, এটা আমি মিস্টেক করছি, এরকম কোনো সেন্টেন্স পাওয়া, এরকম কোনো ওয়ার্ড পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা ধরেন আমরা লিখলাম স্কিল, অবশ্যই এটা কোনো মিস্টেক না, এটা একটা ওয়ার্ড এবং এটাতে কোনো দাগ দিবে না। এখন আমি লিখলাম আমার নাম এবং এটাকে সে আমাকে লাল কালির দাগ বসাই দিবে, কারণ ইংরেজিতে হিমেল নামে কোনো ওয়ার্ড নাই, আছে, এই জন্য আমাকে লাল কালির দাগ দিচ্ছে যে এটা ভুল। এখন এটা ভুল মানে এই না যে আমি ধরুন আমি ইচ্ছে করে লিখছি, এখন আপনি বলতেছেন আমার নামে ভুল, সারা জীবন তো এই নামে শুনে আসলাম, এই নাম ভুল কেমনে হইলো, তাহলে মানে আমি লিখতে ভুল করছি। ওকে, অনেকে লেখে এখানে ইমেলের জায়গায় হেমেল দিলাম, না হচ্ছে না তো, তাহলে আচ্ছা অন্য কিছু হবে, এখানে এই দেই। আপনি চিন্তা করতেছেন আপনার নামে বানানোই ভুল, তা না, এই নাম এই এরকম কোনো ওয়ার্ড ইংলিশে নাই, যে কারণে এটা এখানে ভুল দেখাচ্ছে। তো আপনি ইচ্ছাকৃত ভুল এক জিনিস, আর হচ্ছে আপনার সেন্টেন্সে ভুল করছেন আরেক জিনিস, ঠিক আছে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার সবাই? শিওর ক্লিয়ার? কোনো কোশ্চেন নাই? আচ্ছা, আবার এটাকে আমরা মার্ক করি। মার্ক করার পর এই পাশে দেখেন, এটা আমি যদি এখানে ক্লিক করি, এই জায়গায় এই পর্যন্ত আমরা যত ইফেক্ট দিব সব ইফেক্ট ডিলিট হয়ে যাবে, যত ইফেক্ট আছে। এটা হচ্ছে ইরেজ, ক্লিক করলেন ছোট হয়ে গেছে না। এখানে যদি আমি অন্য কোনো ইফেক্ট দিতাম সেই ইফেক্টও এখান থেকে আমার ডিলিট হয়ে যেত। এখন সমস্যা হচ্ছে আমি ভুলে এটা ক্লিক করে ফেলছি, এখন ঠিক করবো কিভাবে? টাইম মেশিন লাগবে, 5 সেকেন্ড আগে যাব গিয়ে তখন বলবো এই এটা চাপ দিস না, একটু ঝামেলা হবে। আর কোনো উপায় আছে টাইম মেশিন ছাড়া? না, আমি ধরুন অনেক কষ্ট করে করছি, আধা ঘন্টা লাগাই করছি, কোনো একটা ভুল একটা প্রেস করার। এখানে ধরুন আপনি এখানে দেখতেছেন একটা ইফেক্ট যে আমরা বড় করছি, লেখাটাকে বড় করছি, একদম এমন হতে পারতো এখানে আমি 10-12টা ইফেক্ট দিচ্ছি, আমার আধা ঘন্টা লাগছে, 1 ঘন্টা লাগছে, কোনো একটা ভুল করছি বা আমি ধরুন ডিলিটই করে দিচ্ছি, ভুলে ডিলিট হয়ে গেছে। এখন কি করবেন? দোকানে যাবেন, টিস্যু পেপারে বক্স আনবেন, কান্নাকাটি করে ঘর বাসায় ফেলবেন, অথবা আপনি শুরু করবেন পড়াশোনা, সায়েন্টিস্ট হবেন, সায়েন্টিস্ট হয়ে আপনি টাইম মেশিন বানাবেন, সেই জায়গায় গিয়ে ঠিক করে আনবেন। এছাড়া উপায় আছে কোনো? সেভ তো করিনি, উপায় নাই। আচ্ছা, আমি যদি কিবোর্ডের কন্ট্রোল আর ধরে রেখে জেড প্রেস করে ছেড়ে দেই, আগের জায়গায় চলে আসছে। আবার কন্ট্রোল ধরে জেড আরেকবার প্রেস করলো, আরেকবার পিছন দিকে চলে আসছে। মোবাইলে তো নাই। আচ্ছা, মোবাইলে তো কন্ট্রোল বাটনই নেই। এবার আপনি মনে পড়লো, আচ্ছা আমি যে করলাম আগেরটা তো ঠিক ছিল, মানে হচ্ছে আগেরটা বলতে কি, আমি আগে যেখানে ছিলাম সেখানে ঠিক ছিল। তো আমি মানে আগে কোনটা ছিল, একটু আগে ছিল হচ্ছে ছোট লেখা, আমি যদি এখন কন্ট্রোল জেড দেয় আবার ছোট লেখা হলো না কিন্তু, তার মানে আগে এটা হচ্ছে সামনে, পিছনে সামনে ছিল, এই জন্য আমরা কন্ট্রোল ওয়াই দিব। ওয়াই দিলাম 1 ধাপ সামনে গেল, ওয়াই দিলাম 2 ধাপ সামনে গেল, আর কন্ট্রোল জেড দিলাম পিছনে গেল, ওয়াই দিলাম সামনে গেল, ঠিক আছে। আচ্ছা, তো কন্ট্রোল ওয়াই আর কন্ট্রোল জেড এই দুটো দিয়ে আমরা কি
পিছনে এবং সামনে। যেটা আমরা কন্ট্রোল জেড দিচ্ছি এটাকে বলা হয় আন্ডু, আর যেটা আমরা কন্ট্রোল ওয়াই দিচ্ছি এটাকে বলা হয় রিডু। রিডু আর হচ্ছে আন্ডু। আন্ডু করলে কি হয়, পিছনে যাওয়া যায়, আর রিডু করলে সামনে আসা যায়। আচ্ছা, এরপর আমি কিন্তু এটা এখনো মার্ক করে রাখছি, বাইরে ক্লিক করলে মার্ক চলে যাচ্ছে, আমি আবার মার্ক করতেছি। মার্ক করার পর আচ্ছা যদি মার্ক না করতাম তাহলে কি হতো, ক্লিক করলাম, ক্লিক, তাও কাজ করতেছে। আচ্ছা, কন্ট্রোল জেড দিলাম, আমি মার্ক না করে বড় করতেছি, কাজ করতেছে। আর মার্ক না করে বড় করতেছি, কাজ করতেছে, তবে ইফেক্ট ডিলেট হচ্ছে, মানে আপনি কষ্ট করবেন সেটা নষ্ট করার জন্য সব দিক দিয়ে এক পায়ে খারাপ। যেভাবেই করেন না কেন সেটা নষ্ট হবে, কিন্তু আপনি কষ্ট ছাড়া কিছু করতে দেন পারবেন না, আপনি কষ্ট ছাড়া এটা বড় করতে পারবেন না, কিন্তু কষ্ট ছাড়া এক ক্লিকে এটা নষ্ট করতে পারবেন। ওকে, এবার আসেন আমরা টোটাল লেখাটাকে আবার মার্ক করলাম। মার্ক করার পর আচ্ছা যদি আমরা এখানে চিন্তা করি যে আমার এই সেন্টেন্সে একটা ভুল আছে, বলুন তো কি ভুল? এখানে গ্রামেটিক্যাল কোনো মিস্টেক নাই, যেমন ওয়ার্ডে কোনো একটা স্পেল মিস্টেক করছি, স্পেলিংয়ে কোনো মিস্টেক নাই, প্লাস আমি যে ওয়ার্ড লিখছি ওয়ার্ড লেখাতে কোনো মিস্টেক নাই, বা সেন্টেন্সটা যে লিখছি সেন্টেন্স সাধারণত মিস্টেক নেই, তাহলে এখানে মিস্টেক কি আছে বলেন তো? কোথায়? পাঞ্চুয়েশন মার্ক হবে না। আচ্ছা হ্যাঁ, এখন কথা হচ্ছে পাঞ্চুয়েশন মার্ক হবে কি না। আচ্ছা, আপু বললে পাঞ্চুয়েশন মার্ক হবে, আমি বললাম হবে না, দুজনেরটাই সঠিক। বলুন তো কেন? এবার আপনি ক্লাসে আইসা একদম সবাই ভয় পাই দিচ্ছেন হ্যালো বইলা, তখন হবে কি একটা পাঞ্চুয়েশন মার্ক, আপনি সবাই এটা ভয় পাওয়া দিচ্ছেন, সরি পাঞ্চুয়েশন এক্সক্লেমেটরি মার্ক হবে, ঠিক আছে? আপনি সবাইকে ভয় পাওয়া দিচ্ছেন। আচ্ছা হ্যাঁ, পাঞ্চুয়েশনের মধ্যে এক্সক্লেমেটরি পড়তেছে। দেন আসেন পাঞ্চুয়েশন মার্ক আরেকটা আছে, সেটা হচ্ছে কমা। দ্যাটস মিন কি, আমি হ্যালো বললাম, থামলাম, দেন বললাম আই এম ফার্স্ট ক্লাস। ওকে, টোটাল লেখাটা মার্ক করলাম, একটু অফ করে দেন ফ্যানটা। বেচারা খুশিতে নাচতেছিল, নাচতে নাচতে বাড়ি খাইছে। আচ্ছা, এক সপ্তাহ ক্লাস করেন, আপনাদের জন্য এসি আনতেছি, এটা কত এক সপ্তাহ ধরে বলতেছি আমি, ঠিক আছে? 15 তারিখে এসি চলে আসবে, তখন এটা ঝামেলা করবে না। এটা বন্ধ করলেন, এটা বন্ধ করবেন তো, এটা ছেড়ে দেন। আচ্ছা, এবার আসেন আমরা হ্যালো আই এম ফার্স্ট ক্লাস লিখলাম, বাপরে গলা ব্যথা হয়ে গেছে। টোটালটা মার্ক করলাম, মার্ক করার পরে এখানে লেখা আছে বি, বিতে কি হয় বড় ভাই? বোল্ড। ক্লিক করলাম, এটা বোল্ড হয়ে গেছে। আমার তো দরকার শুধু হ্যালোকে বোল্ড করা, তখন কি করা উচিত? এই সিলেক্ট করা অবস্থায় বোল্ডে আবার ক্লিক করব, আগের অবস্থায় চলে যাবে। দেন আমরা শুধুমাত্র হ্যালোকে মার্ক করবো এবং এখান থেকে বোল্ড করব। এবার আসেন হচ্ছে আবার মার্ক করলেন, আমি যাচ্ছি লেখাটাকে, ওই যে থাপ্পড় দেয় না, থাপ্পড় দিলে বাঁকা হয়ে যায়, থাপ্পড়কে লেখাটাকে থাপ্পড় দিয়ে বাঁকা করে ফেলবো। তাহলে আমরা কোথায় ক্লিক করব? ইটালিকে ক্লিক করলাম আই, এবং এটা বাঁকা হয়ে গেছে। বাঁকা হওয়ার সাথে সাথে আমরা একটা জিনিস খেয়াল করছি, দেখেন এফ, এফ এর নিচে কি লম্বা না? এখন এটা লেজ চলে আসছে। আচ্ছা, এটাকে বলা হয় হচ্ছে অর্নামেন্ট, আমরা গহনা পড়ি না, সে গহনা। এরপর আমি বলতেছি যে এটার পিছনে আমি নিচে একটা দাগ দিব, আন্ডারলাইন দিব, ড্যাশ দিব, তখন আমরা কি করব? ইউর নিচে ড্যাশ। আচ্ছা, একটা হয়েছে। আপনি বলতেছেন আপনি সন্তুষ্ট না, আপনি আরেকটা চান, তাহলে আমরা ইউ এর পাশে যে ড্রপ ডাউনটা ক্লিক করব, ক্লিক করলে ডাবল ড্যাশ, তারপর হচ্ছে মোটা ড্যাশ, আবার এটা হচ্ছে চিকন ড্যাশ, কত কিছু আছে, এবারে ড্যাশ ড্যাশ আসছে, ডট ডট। এরপরে হচ্ছে আপনার এখানে আরো আছে, অনেক অনেক আছে, এখান থেকে আপনি দেখবেন যে আপনার কোনটা ভালো লাগে। নান কিছুই হবে না এখানে, নান মানে কিছুই না। এবার আপনি ড্যাশ দিচ্ছেন, এই ড্যাশের কালার চেঞ্জ করতে চান বা এই আন্ডারলাইনের কালার চেঞ্জ করতে চান, এই জন্য আপনাকে এখানে আবার ড্রপ ডাউনে ক্লিক করতে হবে, তার নিচে আন্ডারলাইন কালার, এইখানে আপনি কিছু কালার পাবেন। আবার আছে মোর কালার, এখান থেকে আমরা কাস্টমলি কালার অ্যাড করতে পারি, আমরা পরে করবো এটা, এখান থেকে আমরা নর্মালি এটা নেই। ওকে, এবার আসেন তারপর এবিসি। আচ্ছা, আপনি একটা লেখা লিখলেন, লেখার পরে সেটাকে আপনি দাগ দিয়ে কেটে ফেলতে চান। ধরুন আমরা একটা বিজ্ঞাপন দিছি, যেমন আপনারা এই কোর্স করতেছেন কত? 1000 টাকা দিয়ে। আচ্ছা, এটা কোর্স ফি কত ছিল? আমিও জানি না। আচ্ছা, 10,000 ছিল। ওকে, তো আমি বলতে চাচ্ছি যে 10,000 টাকার কোর্স মাত্র 1000 টাকায়।
আমরা 10,000 টাকাটাকে কেটে দিব, কেটে তারপর সে 1,000 লিখবো আমাদের বিজ্ঞাপনে। তখন আমরা কি করব, এই এবিসি প্যাড কাটা এবিসি ক্লিক করব, ক্লিক করলে মিডল থেকে কেটে যাবে। ঠিক আছে, এটা ইউজ করা মানে হচ্ছে এটা হচ্ছে বিফোর, এটা আগে ছিল কিন্তু এখন আর নাই, এটাকে চেঞ্জ করে এটার বদলে পাশে একটা কিছু লিখবো আমরা। ঠিক আছে, আমরা লিখি না, এটা খাতার মধ্যে লিখলাম, ভুল হলো কেটে দিয়ে পাশে লিখলাম, বুঝাচ্ছি যে না এটা লিখতে গেছিলাম ভুল হয়েছে, পাশে লিখতেছি, এরকমই। এটা লিখছি, এটা এখন ভুল বা এটা আগের, এটার পাশে যেটা লিখবো সেটা হচ্ছে নিউ। আচ্ছা, এটা আবার ক্লিক করেন, ঠিক হয়ে যাবে। এবার আসেন এটা সাবস্ক্রিপ্ট আর হচ্ছে সুপারস্ক্রিপ্ট, এটা বুঝেন কেউ? চলুন আমি এটা টোটাল লেখাটা ডিলিট করি। আচ্ছা, ফার্স্ট 1ST এন্টার দিলাম, উপরে চলে গেছে না? আচ্ছা, এন্টারও দিই না কিন্তু আমি জাস্ট স্পেস দিছি। এই ফার্স্ট লেখাটাকে মার্ক করলাম, এই ফার্স্ট লেখাটাকে মার্ক করলাম, ঠিক আছে, বা এসটিকে মার্ক করলাম। নর্মালি এটা দেখেন এখানে ক্লিক করা, এটাকে ছিল, এটা দেখেন তো ছিল। যখন আমি এসটি মার্ক করলাম, 1ST মার্ক করলাম, আছে নাই। যখন আমি এসটি মার্ক করলাম, যেটাতে ইফেক্টটা হয়েছে, তখনই কি ওটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, এটা আগে ছিল না, এটা নতুন ভার্সনগুলোতে আপডেট করে দিয়েছে যে তারা অটোমেটিক চেক করবে যে এটা উপরে থাকার কথা না নিচে থাকার কথা। নর্মালি এটা থাকার কথা ছিল এমন, এমন থাকার কথা ছিল, আমরা এটাকে মার্ক করতাম, মার্ক করে এখান থেকে বললাম যে এটা আমরা নিচে দিব। তো এক্স স্কোয়ার, স্কোয়ার কি না, এক্স এর পাশে 2 নিচের দিকে ক্লিক করলাম, নিচে আসলো। আমরা বললাম এটাকে পাওয়ার হিসেবে দিব, তো পাশেটা ক্লিক করলেন, উপরে চলে গেল, আবার ক্লিক করলেন, নর্মাল হয়ে গেল। এটা কাজ বুঝছেন? তাহলে আমরা এইখান থেকে এটা বাদ দিয়ে 24 থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে এসে এই পর্যন্ত সব বুঝতে পারছি। আচ্ছা, টোটাল লেখাটা আবার মার্ক করছি। এবার আসেন এটা, এই যে ক্যালিব্রি বডি লেখা আছে, এটা কি জিনিস? এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। আচ্ছা, একটা ফ্যামিলিতে মানুষজন কি সবাইকে একরকম দেখতে হয়? কি আলাদা আলাদা দেখতে হয় না? আবার ধরেন একরকম চেহারা হয়, কিন্তু কেউ মোটা কেউ চিকন হয় না, এটাও একই জিনিস। এটা একটা ফ্যামিলি, আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে পাচ্ছি এই একজন একরকম দেখতে, এই একজন একরকম দেখতে, দেখেন এই একজন একরকম দেখতে। আমার লেখা পাল্টাচ্ছে না? আমি এখান থেকে ধরেন একটা ফন্ট নিচ্ছি, এটা নিচ্ছি। এই ফন্টটা নেওয়ার পরে আমি এগুলো নর্মাল করে দিচ্ছি। আচ্ছা, এই ফন্টে হ্যালো, এটা মোটা, কি কারণে? বোল্ড করা। আবার এটা নর্মাল, কি কারণে? এটা রেগুলার, এটা বোল্ড করা না। তার মানে যখন বলা হবে রেগুলার ফন্টে লেখেন, বা ফন্টটা রেগুলার রাখেন, বা ফন্টের স্টাইল রেগুলার রাখেন, তখন কি এটা কোনো বোল্ড হবে না, কোনো ইটালিক হবে না। আর যখন বলা হবে ফন্টটাকে বোল্ড করেন, তখন আপনি এখানে বোল্ড করবেন। যখন বলা হবে ফন্টটাকে বাঁকা করেন, তখন আমরা ইটালিক ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, ইটলিক থেকে মনে পড়লো, কিছুদিন আগে আমার একটা ক্লায়েন্ট আমাকে বলতেছিল যে লেখাটাকে ইটলিক করে দাও। এখন কথা হচ্ছে সে তারা আমি কেন যে আমার পাগলে কামড়াইতেছিল, আমি তার সাথে কলে আসছি, কলে কথা বলতেছিলাম। এখন সে বলে, আমি বলতেছি কি যে আচ্ছা ঠিক আছে, আপনি কলে আসেন, আমি কি কাজ করতেছি আপনি দেখেন, আপনি সাথে সাথে ইনস্ট্রাকশন দেন। আমি তো জানতাম না যে তাদের প্রোনাউন্সিয়েশন এতটা ইয়ে হবে। আমরা যেমন বলতেছি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান বললে বুঝি, ইউএসএ বললেও বুঝি, সে কিন্তু ইউএসএরও না। এখন সে যে প্রোনাউন্সিয়েশন বলতেছে, আমাকে ইটালিক করতে বলছে, আমি বলতেছে যে ম্যাক ইজ ইটলিক। এখন সে ইটলিক বলতেছে, ইটলিকটাও অর্ধেক বলতেছে, আমি তো বুঝতেছি না। আমি বলতেছি এটাকে বড় করবো ছোট করবো, না 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 ম্যাক ইজ ইটলিক। আমি বুঝতেছি না কি বলতেছে না বলতেছে। সবার শেষে বললাম এটাকে আমি ইটালিক করবো না, আমি তাও বুঝি নাই। আমি বলছি আমি বুঝতেছি না, হাসতেছে। বললাম একটু লিখে দেন না আপনারে। সে অনেক বড় লিখলো, লিখার পরে সেই আবার লিখলো, সে আমাকে 2টা লাইন লিখে, সে বুঝাতে পারতেছে না, 2টা লাইন লিখলো, লাইন লিখে লিখলো এমন লিখলো হ্যালো, আর লিখলো হ্যালো, লিখে সে পাশের লাইনটাকে ইটালিক করে আমাকে বলতেছে আই নিড সেকেন্ড ওয়ান। আমি বললাম আচ্ছা ইটালিক, বলে হ্যাঁ। আমার প্রায় 15-20 মিনিট লাগছে এটা বুঝতে। যাই হোক, তো আমরা অনেক সময় এমন হয় যে আমরা কাজ করতেছি ক্লায়েন্টের, সে আমাকে ইটালিক করতে বলতেছে, কিন্তু সে বুঝাতে পারতেছে না। কেন বুঝাতে পারতেছে না? নর্মাল যদি আপনাকে না বলতাম এটা ইটলিক, আপনি বুঝতেন? আপনি কি বলতেন? বাঁকাই, তাই না? এখন সেও বুঝবে বাঁকাই, সে জানে না, সে বলবে আমাকে এটা একটু বাঁকাই করে দাও, বা এটার আইটাকে বাঁকা করে দাও। কেন আপনি চিন্তা করবেন এখানে আই আসলো কোথা থেকে?
যেমন আমরা যখন কাজ করি গ্রাফিক্সে তখন বলে এটাকে একটু 3D করে দাও, ইমেজটাকে 3D করে দাও। এখন ইমেজটাকে 3D তো না, তারা বলতেছে মকআপ করে দিতে, কিন্তু বলতেছে ইমেজটাকে 3D করে দাও। কারণ আমরা তো বুঝে ফেলি যে হ্যাঁ সে কেন বলতেছে, কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি এরকম বলতেছে। কারণ আপনি তো প্রথম অভ্যস্ত হবেন না, তো এরকম জিনিস আমার মাথায় আসতে হবে যে এই জিনিসটা আপনি নাম জানার আগে কি বলতে পারতেন, বা এটাকে দেখে আপনি কি মনে হচ্ছে। আপনার ক্লায়েন্ট কিন্তু এভাবে এটাকে উচ্চারণ করবে যেহেতু সে জানে না। আচ্ছা, টোটাল লেখাটা আবার মার্ক করেন। মার্ক করার পর এখানে আমরা এটার নাম কি, টেক্সট ইফেক্ট। এবার আপনি চিন্তা মাথায় আসলো যে আমরা টেক্সটটাকে একটু ইফেক্ট দিই। যেমন হচ্ছে আমি আমার ওয়েবসাইট তৈরি করার সময় আমার মামাকে বলতেছিলাম হেল্প করতে, তো ওরা বারবার বলতেছি যে আমার ওয়েবসাইটে আমার লোগোটা এক কর্নার থেকে আসবে, আসে বাউন্স করবে, এক জায়গা থেকে জায়গা মুভ করবে। তো সে বারবার রাগ হইতেছে, বলতেছে না এত নাচানাচি করতে পারবো না আমি, ঠিক আছে। তো এটা অনেকটা নাচানাচির মতো। দেখেন ক্লিক করলাম, ক্লিক করার পর আচ্ছা আমি একটু এখানে এসে স্পেস ক্লিক করি আর লেখাটা একটু ডানে নিই, ঠিক আছে, যেটা দেখতে অসুবিধা হচ্ছে। তো ভাই গেল ওই ভাইয়ের ক্লাস করেন, বলা যাবে না। আচ্ছা, এবার আমরা এটাকে মার্ক করলাম। মার্ক করার পরে এখান থেকে আমরা এতে ক্লিক করলাম। প্রথমে নর্মাল নর্মাল একদমই না, তো একদম নর্মাল দিতেছি, তো না করেন কেন? পার্থক্য দেখছেন? আচ্ছা, পার্থক্য তো বুঝবেন না। পার্থক্য বুঝবেন কখন? যখন জুম করবেন। আচ্ছা, আমি এটাকে পাশেটা নিলাম, কালার চেঞ্জ হচ্ছে, তার পাশে আচ্ছা, এক একটা এক এক রকম স্টাইল আসতেছে। এটা দেখেন শ্যাডো আসছে, বা এটাকে বলা রিফ্লেকশন আসছে। এটা গ্রেডিয়েন্ট আসছে, নিচে একটু কম উপরে বেশি। এটা হচ্ছে শ্যাডো আসছে, ঠিক আছে। এরকম দিলেন। এখন আপনি চিন্তা করলেন যে আপনি কি এতটুকু দিবেন, আরো অনেক কিছু তো আছে। এখানে ক্লিক করেন, আউটলাইন, এটার পাশাপাশি আমরা আউটলাইন দিব। এখানে দেখেন চারপাশে যে বর্ডারের কালার আমরা চেঞ্জ করতে পারতেছি। শ্যাডো, এটা যে শ্যাডো আসছে, সেই শ্যাডোর স্টাইল চেঞ্জ করতে পারতেছি। দেখেন এক একটা শ্যাডো এক এক রকম। এখন শ্যাডো নিচে, শ্যাডো এখন বামে, এখন শ্যাডো ডানে, কমলা এখন ট্রেনে, তাই না? আচ্ছা, এক একটা শ্যাডো এক এক রকম। ইনার শ্যাডো, এটা ছিল আউটার, এই শ্যাডোটা পড়বে বাইরের দিকে। এবার ইনার, এই শ্যাডো পড়বে কই, ভিতরের দিকে। দেখেন প্রত্যেকটা শ্যাডো ভিতরে পড়তেছে, বাইরে যাচ্ছে না। পার্সপেক্টিভ, এখন আসেন পার্সপেক্টিভ। দাঁড়ায় আছেন, লাইট পড়ছে, এবং সেই ইয়াটা আপনার শ্যাডোটা মাটিতে পড়ছে, দেওয়ালে পড়ছে। দেখেন এই ধরুন আমরা দেখতে পাচ্ছেন তো, কই গেল, ওই যে আসছে। আচ্ছা হ্যাঁ, শ্যাডো তো হালকা যে দেখা যাচ্ছে, হ্যাঁ আসলে হালকা। ওকে, ক্লিক করলাম, দেখি দেখা যায়। আচ্ছা, কোথাও হ্যাঁ রেড দিলে দেখা যাবে। আমরা কালারের এই যে এখানে দেখেন এতে রেড কালার দাও না, ক্লিক করেন, রেড কালার আসছে। আচ্ছা, আপনি কালার লেখা দেখতে পাচ্ছেন, তবে শ্যাডো দেখতে পাচ্ছেন না, কারণ শ্যাডোটা এত হালকা যে আমার এখানেও দেখা যাচ্ছে কম। যাই হোক, তো আমরা এটাকে ক্লিক করি। এবার আমি বললাম যে এটাতে দিলাম, এটা তো আমি এখন রিমুভ করতে চাই। এখন কি করবেন? অপশন আছে, দেখেন আমি এখানে কি দিছি, আউটলাইন দিছি না, আউটলাইনে আসলাম, নো আউটলাইন গেল একটা। এখানে যান, শ্যাডো দিছি, নো শ্যাডো, কই নো শ্যাডো আছে, এই যে প্রথমটা নো শ্যাডো। আচ্ছা, আবার গেলাম, রিফ্লেকশন দেই নাই তো আমরা, গ্লো দেই নাই, কোনো নাম্বারের স্টাইল দেই নাই। আচ্ছা, দেন আমরা স্টাইল সেট, এখান থেকে কোনোটা দেই নাই। যেমন এখানে দেখেন প্রত্যেকটা স্টাইল আলাদা আলাদা, আমার কাছে একই রকম মনে হচ্ছে। এতটুকু ক্লিয়ার আপনারা? এটা কি জিনিস? টেক্সট হাইলাইট কালার। আচ্ছা, এখানে আপনারা জিপিএ 5 প্রাপ্ত কেউ আছেন? থাকলে আগে থেকে বলে দেন, বলেন আছেন? আচ্ছা, তাদের বই খাতা খুলবেন, খোলার পর দেখবেন তারা হাইলাইটার দিয়ে পুরো বই দাগায় রাখছে। তারা বেশি পড়ে, তারা কিন্তু বেশি পড়ে, এতটাই পড়ে যে তারা ম্যাক্সিমাম দেখবেন বই দাগায় রাখতেছে যে হ্যাঁ বইয়ের এটা ইম্পর্টেন্ট, বই এটা ইম্পর্টেন্ট। মন থাকে না দেখে আমরা কি করি, আমরা পেন্সিলটা দাগাই, কারণ আমাদের ওই দাগাইছি আমাদের দাগানোর পরে দেখার সুযোগ হয় না। কিন্তু তারা কি করে, হাইলাইটার দাগা রাখতেছে। কেন? কারণ তারা চিন্তা করতেছে যে আমরা এটা পরবর্তীতে পড়বো, যাতে আমাদের জাস্ট আমি পেজ উল্টাচ্ছি, ইজিতে আমার চোখে পড়ে, তাই না?
তো এইরকমই আমরা এখানে যে লিখতেছি, আমি বলতেছি যে আমি একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ডকে হাইলাইট করবো, যাতে আমি যখন পড়তেছি এই ওয়ার্ডটা আমার যে ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্সটা আমি দেখতে পাই। এই জন্য আমি কি করলাম, এখান থেকে ফার্স্ট ক্লাসটাকে মার্ক করলাম, মার্ক করে আপনি যে B5 পেয়েছেন। আচ্ছা, এবার এখান থেকে আমরা হাইলাইটে ক্লিক করলাম, এখানে কালার আছে, দেখেন হাইলাইটারের কালার আছে। এখান থেকে আপনি দেখেন কোন কালারটা সুইট করতেছে, এটা বা এটা, যে কালারটা ভালো লাগতেছে সেই কালারটা আপনি দেন। আপনি একটা কালার দিলেন, হাইলাইট করলেন, বা এখানে আর কি আছে দিলাম, এটা তো আমরা এটাকে হাইলাইট করে রাখলাম যাতে আমরা ইজিলি এটা চোখে দেখতে পাই। অনেকগুলো লেখার মাঝখানে এটা যাতে আমরা দেখতে পাই। এতটুকু তো হয়ে গেল। এবার আসেন আমি এটার যে স্পেসগুলো দিচ্ছিলাম স্পেসগুলো ডিলিট করি। দুর্ভাগ্যবশত টাইপিং তাড়াতাড়ি করার টিপস এই মুহূর্তে আমার কাছে নেই, এই জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। আছে প্র্যাকটিস, হ্যাঁ প্র্যাকটিস তো আছে। তাছাড়া টাইপিং স্পিড বাড়ানোর জন্য কোন কিতে কি রাখতে হয় সেটা আমার জানা নাই। ওটা হচ্ছে টাইপিং স্পিড এরিয়া, টাইপিং এ কি স্ট্রোক বাড়ানোর জন্য, ঠিক আছে। চারটা না, এখানে ডিতে হাত রাখতে হয়, ডি শিফট কন্ট্রোল, ডান দিকে আর কিছু বাটন আছে। আচ্ছা, টোটালটা আমরা মার্ক করলাম। মার্ক করার পরে এবার আমরা দেখেন এটা কি অ্যালাইনমেন্ট, আমাদের টোটাল লেখাটা কোথায় আছে, বামে। আমরা দিলাম হচ্ছে মিডলে, মিডলে গেল, দিলাম হচ্ছে ডানে, ডানে গেছে। এবার ডান বাম মিডল ঝগড়া করতেছে, তারা বলতেছে যে আমার দিকে কম, আমার দিকে কম। এখন কি করবেন, সবাই ভাগ করে দিয়ে দেবো, নে সবাই ভাগ করে নিয়ে নে। এটা কি আসছে, বামে গেছে না। আচ্ছা, আমরা এখন এখানে লিখতে থাকি, ঠিক আছে। দেখেন লিখতে থাকি, এন্টার দেই, লিখতে থাকি, এন্টার দেই, লিখতে থাকি। এখন এই জায়গায় একটা জিনিস খেয়াল করবেন, এই যে লিখতেছি না। আচ্ছা, আমরা যখনই লিখবো টোটাল লেখাটা আমাদের দেখেন প্রত্যেকটা লেখা ফাঁকা হয়েছে এখানে মাঝখানে। সে ফাঁকা হয়েছে, তারপরে কি এই কর্নার এই কর্নারে মিল রাখছে। আমি যত লিখবো তত বেশি এখানে স্পেস ভরবে, দেন আবার ফাঁকা হবে, দেখছেন সেই স্পেসটাকে ভরতেছে। আমি এখান থেকে ডিলিট করে দেখেন উপরে ঠিক হয়ে যাবে। উপরে ঠিক হয়েছে, হয় নাই। আচ্ছা, আমরা এখানে একটু ইয়া করতেছি। আচ্ছা, এই যে ইয়াটা, এটা হচ্ছে আপনার নিউজ পেপারে দেখবেন, নিউজ পেপার আর্টিকেল গুলাতে দুই পাশ সমান এবং মাঝখানে আপনি দেখেন কোনোটা গ্যাপ ছোট, কোনোটা গ্যাপ বড়। এটাকে বলা হয় জাস্টিফাই। জাস্টিফাইতে কি হয়, লেখাগুলোকে সুন্দর দেখায়, দুই পাশে সমান রাখে এবং মাঝখানে প্রয়োজন আপনার স্পেস কম বেশি করে, যেমন এখানে স্পেস কম, আবার এখানে স্পেস বেশি। আচ্ছা, আবার টোটালটা মার্ক করেন, দেখেন লেফট লাইন করেন, সব স্পেস সমান হয়ে যাবে এবং এদিকে আবার কম বেশি হবে। জাস্ট হচ্ছে মার্ক করবেন, মার্ক করে আপনি এখানে এই জাস্টিফাই করবেন। জাস্টিফাই করলে সব দিকে সমান আসবে এবং সেক্ষেত্রে আপনার লেখা যদি কম হয় মাঝখানে গ্যাপ বেশি হবে। আল্লাহ কি করছে। আচ্ছা, এবার আসেন হচ্ছে এটাকে আমি মিডলে রাখলাম। এবার আসেন হচ্ছে বুলেটিন। আমি আমরা পরীক্ষায় প্রশ্ন বানাই না, প্রশ্ন বানানোর সময় বলি যে আমরা নিচের থেকে যে কোনো একটা প্রশ্ন উত্তর দাও। তো আচ্ছা, আমরা বললাম কোশ্চেন বানানো ভুলে গেছি না, তাও বলেছি। আচ্ছা, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, দেন আমরা এন্টার দিলাম। এন্টার দিয়ে আমরা প্রশ্ন লেখার জন্য কি বলি, এ, তার নিচে বি, তার নিচে সি। আচ্ছা, আমরা লিখলাম রাইট, জাস্ট নর্মাল লিখতেছি, আমরা লেখা লিখতেছি যে ক নাম্বার প্রশ্ন, খ নাম্বার প্রশ্ন লিখতেছি। আচ্ছা, আমরা তিনটা প্রশ্ন লিখলাম, ঠিক আছে। তিনটা আমরা প্রশ্ন দিলাম এখানে, এই তিনটা ধরনের আমাদের প্রশ্ন এবং আমরা এখানে ABCD করব। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, এটা হচ্ছে প্রশ্ন নাম্বার 1। এবার এটা কি, একের এ, একের বি, একের সি। মার্ক করলাম ABC কে। এখানে দেখেন বুলেটিন আছে। এখন বুলেটিন দিলে কি হয়, বুলেটিন দিলে হচ্ছে এখানে বুলেট হয়, আর কিছু না। কিন্তু আমাদের এখানে ABC আসলো, ABC আসলো না কেন, তাহলে এটা কি ABC হয় না, এটা কি হয়েছে আমাদের মার্ক করা, যে আমরা লিস্টেড করতেছি যে 1 নম্বরে এই আছে, 2 নম্বরে এই আছে, এটা হচ্ছে বুলেটিন দেওয়া। তার পাশে আছে দেখেন
1 2 3 আছে কি 1 এর পর ব্র্যাকেট, এরপরে হচ্ছে রোমান সংখ্যায় আছে, এবিসিডিতে আছে, এরপরে হচ্ছে এবিসিডি, ঠিক আছে, আপনি যেটা ইউজ করতে চান। এখন আপনি এখান থেকে ডিলিট দেন, ডিলিট হয়ে গেছে পুরো একদম এবিসিডি সহ ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। এখন এত স্পেস নিয়ে কেন ডিলিট হচ্ছে বলুন তো, কোথায় আছে? জাস্টিফাই না, মিডলে আছে। আমি টোটালটা ধরে লেফটে আনলাম, ওকে। এটা দেখেন জায়গা খাচ্ছে এদিকে, আমি ডিলিট করে দিই, নর্মাল আসলো। আচ্ছা, এখন আমরা ট্রাই করি আবার। এই তিনটাকে ধরলাম, এখান থেকে আমরা এবিসি দিলাম, এবিসি, গ্যাপ আসছিল না? অনেক বেশি গ্যাপ আসতেছে। কই ক্লিক হয়েছে আবার? কম্পিউটার তো থাকে না, আপনি যখন করেন তখন দিয়ে দেয় কেউ একজন। আচ্ছা, তো এখান থেকে আমরা নিতে পারতেছি, ঠিক আছে। ধরুন আমরা এটা নিলাম, এটা নেওয়ার পরে যে স্পেসগুলো আমাদের এখন যদি আমি ক্লিক করি একদম হয়ে যাচ্ছে। আবার ধরেন আপনি এখানে শীতে এসে একটা এন্টার দিলেন, অটোমেটিক চলে আসবে। আচ্ছা, এখন ধরেন আমি কি করতেছি, এদিকে আমাদের শো লেখা একটা অপশন আছে বা ভিউতে গেলাম, এখানে রুলার আছে, ওপেন করলাম, এবার আবার চলে আসি হোমে। আচ্ছা, এই যে এই মাঝখানে গ্যাপটা কেন নষ্ট হচ্ছে বলেন তো? এখানে দেখেন রুলারের মিডলে একটা অপশন আছে, ঠিক আছে। এই অপশনটা ধরে টান দেন, দেখেন এটার জন্য ঝামেলা হচ্ছে। সে একটা স্পেস ডিফাইন করে দিচ্ছে যে এর বাইরে আমরা এই দুটো জায়গায় ইউজ করতে পারবো না, এই জন্য সমস্যা হচ্ছিল। আমরা রুলার থেকে এটা ধরে এনে ঠিক করতেছি এখন, ঠিক আছে। আবার ক্লিক করলাম, রুলারে আসলাম, এখানে এনে ছেড়ে দেন, চলে আসছে। কারণ আমি এখানে ক্লিক করে দেন রুলারটা মুভ করতেছি। দেন আপনি এখানে যে আসলেন, এন্টার দিলেন, একটা ডি আসলো, আপনার ডি দরকার নেই, আপনি যাচ্ছেন এটা নতুন একটা প্রশ্ন বানাতে, তো জাস্ট আপনি আবার ব্যাক স্পেস দিবেন, ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। সেকেন্ড ব্যাক স্পেস দেন, নর্মাল হয়ে যাবে, আবার লিখেন, আবার এন্টার দেন, এখন আর এবিসিডি আসবে না। আচ্ছা, এই যে এখানে আসেন, লিখলেন, এখানে গিয়ে আপনি এই যে 1 দিলেন, 1 দিলে স্পেস আসলো না, স্পেসটাকে আপনার ওইভাবে ঠিক করে নেবেন, হ্যাঁ। দেন 1 দিলেন, এবার স্পেসটাকে এই যে এটা রুলার থেকে ঠিক করে নেবেন, এই জন্য রুলার লাগবে আমাদেরকে। এখন আপনি এতটুকু দিবেন না এতটুকু দিবেন, আপনার ইচ্ছা, ঠিক আছে। রুলার, এই ভিউতে যাবেন, এখানে রুলার আছে, অন করে দিবেন, ওকে। দেন আমরা চাইলে এখানে ক্লিক করে আবার স্পেস বার ক্লিক করে করে স্পেস নিজের মতো করে দিতে পারবো। মিডল আনবেন। আচ্ছা, এই এবিসিডি কে ধরলেন, আচ্ছা আমি ধরতেছি এবিসিডি, কিন্তু ধরতেছে কি এগুলা। আচ্ছা, ধরে আপনি মিডল অ্যালাইন করলেন, চলে আসলো। আচ্ছা, বুঝতে পারছি কি বলতে যাচ্ছেন। তাহলে আপনার যেটা করতে হবে, এটাকে ধরতে হবে এখানে, ঠিক আছে। এবার এখানে দেখছেন একটা অপশন আছে, আচ্ছা এদিকে একটা সেগুলো বলে ইন্ডেন্ট। আমি যদি নিচের ইন্ডেন্ট ধরি তাহলে এই লেখাটা ইন্ডেন্ট হচ্ছে, ঠিক আছে। আর যদি আমি উপরে ইন্ডেন্ট ধরি, আমার এবিসিডি ইন্ডেন্ট হচ্ছে, বুঝতে পারছেন। আচ্ছা, এই ইন্ডেন্ট নিয়েই অনেক ঝামেলা হয় আমাদের। তো ইন্ডেন্টটা ভালো মতো বুঝেন যে আপনি এখানে ক্লিক করলেন, ইন্ডেন্ট আসছে দুইটা। কেন দুইটা আসছে? আমার এখানে কটা অবজেক্ট, কটা, এ একটা অবজেক্ট, এ একটা অবজেক্ট, তো একটা ইন্ডেন্ট আর হচ্ছে এই একটা ইন্ডেন্ট। এটা বরাবর আছে, এটা বরাবর আছে, তার মানে এই ইন্ডেন্ট এটার, কারণ কি বরাবর আছে, আর এই দুটা বরাবর, তার মানে হচ্ছে এই ইন্ডেন্ট এগুলার, ঠিক আছে। আচ্ছা, এই ইন্ডেন্ট কি জিনিস, এটা কি? এটা হচ্ছে, এটা নিয়ে আমরা পরে আলাপ করবো, যখন আমরা যাবো পেজ লেআউটে, তখন আমরা আবার এইগুলা নিয়ে আলাপ করবো। আচ্ছা, এতটুকু ক্লিয়ার। আচ্ছা, আমরা আর একটু করবো, দেন শেষ হয়ে যাবে। এখানে দেখেন ওই একই জিনিস, 1 এর আবার এবিসিডি, মানে জাস্ট হচ্ছে আমরা মাল্টিপল করতেছি। তো এটা আমি আমরা বাদ দিচ্ছি। দেন আসেন এখানে এই যে ইন্ডেন্ট, নর্মালি এটা হচ্ছে আমরা ক্লিক করে নর্মালি করতে পারতেছি ইন্ডেন্টটা, এখান থেকে মুভ করা লাগতেছে না, আমরা জাস্ট এখান থেকে ইন্ডেন্ট মুভ করতে পারতেছি। যেমন এখানে ক্লিক করলেন, ইন্ডেন্টটা আপনি এখান থেকে চেঞ্জ করতেছেন, উপর থেকে করা লাগতেছে না। আমরা যে রুলার থেকে করতেছিলাম, রুলার থেকে করার দরকারই হচ্ছে না। এটা ক্লিক করলেন, রুলার ছাড়াই করতে পারতেছেন, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আমি টোটালটা আবার ডিলিট করতেছি।
ইন্ডেন্টের কাজ শেষ। এখানে আসেন, এখানে লেখা আছে শর্ট। এই শর্টটা আমরা বুঝি, তারপরে হচ্ছে স্পেসিংটা বুঝি, আর হচ্ছে কালার। এই তিনটা জিনিস বুঝি আজকের মতো আমরা ক্লাস শেষ করতে পারবো। আচ্ছা, ফার্স্টে আমরা বুঝবো শর্ট। আচ্ছা, এটা বুঝি আগে। এটার জন্য আমি এই লেখাটাকে একটা কপি করলাম। কপির জন্য কন্ট্রোল সি প্রেস করবেন, কপি হবে। দেন এখানে এন্টার প্রেস করে আমি কন্ট্রোল ভি দিলাম, পরের ইসে পেস্ট হচ্ছে। কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল ভিতে পেস্ট। আচ্ছা, এই দুটাকে মার্ক করেন। দুটার মাঝখানে যে স্পেস আছে না, আপনি এইখানে গেলেন, এটাকে বলা হয় কি লাইন স্পেস, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। আপনি স্পেসিংয়ে ক্লিক করলেন। 1 নর্মাল, 1.5, 1.15 এটা হচ্ছে নর্মালি থাকে। আপনি দিলেন দের, লেখার স্পেস বাড়তেছে। আপনি দিলেন রিমুভ স্পেস, একদম স্পেস কমে যাবে। ঠিক আছে, তো নর্মালি আমরা লেখার সময় 1.15 ইউজ করি। কালার, এটা কি জিনিস? শেডিং। এটা ক্লিক করে আপনি ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবেন। যতটুকু এরিয়াতে এটা আছে ততটুকু এরিয়াটা কালার দিবে। আপনি বুঝতেছেন তাহলে এই লেয়ার বা এই লেখাটা আমার কতটুকু জায়গা নষ্ট করতেছে, এবং দেখলেন যে আপনার এতটুকু জায়গা সে খাচ্ছে, এবং এই জায়গা টোটালটাই তার। এবার লাস্ট, সেটা হচ্ছে ইন্ডেক্সিং। দেখেন ইন্ডেক্সিং কি জিনিস। আপনি লিখলেন বি, তারপর লিখলেন হচ্ছে এ, তারপর লিখলেন হচ্ছে জেড, তারপর লিখলেন হচ্ছে ডি। ঠিক আছে। আচ্ছা, আমি যখন এন্টার দিচ্ছি অটোমেটিক বড় হচ্ছে। বলুন তো কেন? এই যে এ বাই এতে সেন্টেন্স কেস দেওয়া ছিল, আমি এটাকে মার্ক করলাম। মার্ক করার পর আমি যাব ইন্ডেক্সে। আচ্ছা, এখানে কি লেখা? এ টু জেড না? আচ্ছা, বি এ জেড ডি, নর্মালি হওয়ার কথা কি এ বি ডি জেড। ক্লিক করলাম, অপশন আসলো। আচ্ছা, এবার আমাকে বলতেছে এটা শর্ট বাই কি? প্যারাগ্রাফ, হেডিং, ফিল্ড। আমরা প্যারাগ্রাফ করতেছি এই মুহূর্তে, যেটা লিখতেছে রেখেছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ, শর্ট বাই প্যারাগ্রাফ। আচ্ছা, কাকে ইন্ডেন্ট করা, কাকে হচ্ছে ইন্ডেক্সিং করা হবে? ক্লিক করলাম, টেক্সট, নাম্বার, ডেট। এখানে কি আছে? টেক্সট। এই জন্য আমরা এখান থেকে টেক্সট নিব। আচ্ছা, এটা কি সাজাতে হবে নাকি নষ্ট করতে হবে? ডিসেন্ডিং নষ্ট, অ্যাসেন্ডিং সাজানো। ওকে, ডিসেন্ডিং। আচ্ছা, এখন সাজানো হয়েছে একদম বরাবর। আচ্ছা, এটা কখন ইউজ করা হয়? যখন আপনাদের নাম নাম্বার লিখতেছে আমি অ্যাটেন্ডেন্সে, আমি যাচ্ছি সেটাকে শর্টিং করতে, যে আমি সিরিয়ালে লিখবো। প্রথমে এ দিয়ে নাম আসবে, পরে বি দিয়ে নাম আসবে, সি দিয়ে নাম আসবে। কারণ কি, যখন আমি বলতেছি আপনার নাম কি, আপনার নাম বলেন, সে বলতেছে মুনতাকিম। এখন আমি এই একদম সব খুঁজতেছি বারবার, মুনতাকিম গেল কি উপরে নিচে উপরে নিচে। যদি আমার এটা ইন্ডেক্সিং করা থাকতো, আমি জাস্ট এমসিআরএলে যেতাম, এমসিআরএলে খুঁজতাম মুনতাকিম কোথায় আছে। তো তখন হচ্ছে আমাদের এই ইন্ডেক্সিং ব্যবহার করতে হয়। 1-2 ক্ষেত্রে হবে, যে আমরা দেখলাম মাত্রই। ধরুন আমি এখানে লিখতেছি 1, দেন লিখলাম হচ্ছে 4, দেন 2, এরপরে হচ্ছে 3। এবার আসেন মার্ক করেন, একই জিনিস। এখানে ক্লিক করলেন, অপশন আসলো, এটা প্যারাগ্রাফ। এখান থেকে আমরা নাম্বারের জায়গায়, টেক্সটের জায়গায় নাম্বার অ্যাসেন্ডিং করব। ওকে, 1 2 3 4। জি, এই যে এখানে এখানে আবার আমি বললাম যে উল্টাবো, আপনি কি করলেন? ডিসেন্ডিং, এবং ওকে দেন 4 3 2 1, উল্টা দিক থেকে আসবে। টোটালটা মার্ক করি। হ্যাঁ, টোটালটা মার্ক করি। টেক্সট, নাম্বার। এখন কোনটা ধরবো? আছে তো দুইটা, আছে দুইটা। আমি চাই একসাথে করতে, পসিবল না, আলাদা আলাদা করতে হবে। কারণ এখানে আমার বলে দিচ্ছে ভ্যালু আলাদা আলাদা। টেক্সট বলছে, আমি যদি এখন এখান থেকে টেক্সট ধরে ডিসেন্ডিং করি, বা ধরেন আমি ফার্স্টে এক কাজ করি, আমি ফার্স্টে টেক্সটটাকে আলাদা ডিসেন্ডিং করতেছি। টেক্সট আলাদা ডিসেন্ডিং করলাম। ওকে, উল্টাইছে। এখন দুটা মার্ক করলাম। দুটা মার্ক করার পর আমি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এ গিয়ে শুধুমাত্র অ্যাসেন্ডিং করলাম টেক্সট। তার মানে আমার লেখা অ্যাসেন্ডিং হবে, হয় নাই? লেখাও কিন্তু অ্যাসেন্ডিং হয়েছে, আবার টেক্সটও অ্যাসেন্ডিং হয়েছে। আগে কে আসছে? নাম্বার। আগে কার অবস্থান? নাম্বারের। এরপরে কার অবস্থান? টেক্সটের। ঠিক আছে, তো একসাথে করা পসিবল, তবে একসাথে করলে কি হয়? তার অবস্থান চেঞ্জ করে ফেলতেছে। আচ্ছা, এতটুকু কারো কোনো কোশ্চেন? দেখেন আমরা একদম ছোট একটা জায়গা শিখছি। ঠিক আছে, জাস্ট এতটুকু জায়গা আমরা কভার করছি। আর এইগুলা কি জিনিস? এগুলো হচ্ছে যখন আমরা নর্মালি একটা পুরো পেজ জুড়ে লিখবো, তখন আমরা দেখবো এগুলো কি জিনিস। এখানে হেডলাইন আছে, ধরুন বইয়ের হেডলাইন বড় থাকে না, তারপরে রেগুলার টাইটেল, দেন সাব টাইটেল ছোট থাকে না, এটা একই জিনিস। দেখেন এখানে আমি ডাবল ক্লিক করতেছি, এই যে ইয়াগুলো আসতেছে। হ্যাঁ হ্যাঁ,
যাই হোক, এগুলো হচ্ছে যে হেডিং এখানে ইয়ে আসতেছে, এগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে। আচ্ছা, এটা ডিলিট করতেছি। এখন এই যে কাজ করলেন, এই কাজটা আপনারা আমাকে দেখাবেন। কিভাবে দেখাবেন? ধরেন আমি তো ডিলিট করে দিচ্ছি, আপনি প্রত্যেকটার জন্য আলাদা করে লাইন একটা করে সেন্টেন্স নেবেন প্রত্যেকটার জন্য। ধরেন আপনি বোল্ড করছেন, একটা সেন্টেন্সে দেখাইলেন, আপনি ইটালিক করছেন, একটা সেন্টেন্সে দেখাইলেন, ঠিক আছে, বা বোল্ড, ইটালিক আর আন্ডারলাইন তিনটাই একটা সেন্টেন্সে করে রাখলেন, দেন পরবর্তী ইফেক্ট আর একটা সেন্টেন্সে দেখালেন। এরকম আমাকে 8-10টা সেন্টেন্স করে 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 প্রত্যেকটা ইফেক্ট করে দেখালেন, কোনোটা লেফট রাইট। এবার এগুলো আপনি আমাকে দেখাবেন কিভাবে? যাব ফাইল থেকে যাব সেভ অ্যাজ, এখান থেকে আসবো কোথায় সেভ করতে চাই, আমি এই মুহূর্তে ডেস্কটপে সেভ করতে চাই, ডেস্কটপ। এবার আমি কি নামে সেভ করব? ফার্স্ট ক্লাস ডক্স নামে সেভ করব, ফার্স্ট ক্লাস নামে। এখান থেকে আমি ওয়ার্ড, নর্মালি আপনার এমন থাকবে ওয়ার্ড ডকুমেন্ট বা ডক্স, আপনি এখানে সেভ ক্লিক করলেন এবং এটা সেভ হয়ে গেছে। সেভ হয়ে কোথায় আছে? এই যে ফার্স্ট ক্লাস ডক্স, ডাবল ক্লিক করলে আমি দেখতে পাবো। কিন্তু আপনি তো এইভাবে জমা দিবেন না এসডব্লিউ। আপনি এসডব্লিউ জমা দেবেন কিভাবে? দেখেন, এখানে আসলেন, যেহেতু আমরা বেসিক কম্পিউটার করতেছি, আপনি এই পেজটাকে স্ক্রিনশট দিবেন, ঠিক আছে। এখন স্ক্রিনশট কিভাবে দিবেন পারেন? কিবোর্ডে দেখেন উইন্ডোজ বাটন আছে, দেখতে পাচ্ছেন? উইন্ডোজ বাটন পাচ্ছেন কোনটা বলেন তো? এই যে টাস্ক বারের যে বাটনটা আছে না, সেটাই কিবোর্ডে আছে, 4টা ঘর, পাইছেন সবাই? আচ্ছা, এবার উপরে দেখেন লেখা আছে প্রিন্ট স্ক্রিন বা পিআরটি এসআরসি বা পিআরটি এসসি আছে উপরে 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 একদম ডান দিকে, একদম ডান দিকে উপরে, সরি বাম, ডান দিকে, হ্যাঁ হাতে ডান দিকে উপরে, জি, পিআরটি এসআরসি অথবা পিআরটি এসসি এরকম একটা বাটন পাবেন, পাচ্ছেন? বা প্রিন্ট এসসি, ডিপেন্ড করতেছে কিবোর্ডের উপরে, বা প্রিন্ট স্ক্রিন, কি লেখা আছে বলেন? প্রিন্ট স্ক্রিন সিস্টেম। আচ্ছা, প্রিন্ট স্ক্রিন লেখা আছে, যেমন আমার হচ্ছে বাটনে লেখা আছে পিআরটি এসসি, আবার কারোটা লেখা থাকে পিআরটি এসআরসি, কারোটা প্রিন্ট এসআরসি, ঠিক আছে। এই বাটনটা এখন ধরেন আমি আমার কিবোর্ডের কি বলে উইন্ডোজ বাটন ক্লিক করে ধরে রাখলাম এবং সেই পিআরটিতে ধরলো ক্লিক করবো, ক্লিক করলে দেখবেন আমার এটা ব্লিঙ্ক করবে। আচ্ছা, ব্লিঙ্ক করে নাই। আচ্ছা, চলুন আমরা ব্লিঙ্ক করতেছে না, তাও আমরা দেখি এটা স্ক্রিনশট নিছে কিনা। আমরা যাবো ফাইলে যাওয়ার পর দেখবেন এখানে লেখা আছে পিকচার্স, ক্লিক করলেন, স্যাম্পল পিকচার আছে না? আচ্ছা, তার মানে আমার স্ক্রিনশট নেয় নাই, ওকে। আচ্ছা, দেখেন আমি এখানে যেহেতু উইন্ডোজ 7 একটু ডিফারেন্ট, আমি এখানে শুধুমাত্র প্রিন্ট স্ক্রিন দিলাম, আর পুরো স্ক্রিন কি ব্ল্যাক হয়ে গেছে, তাই না? আচ্ছা, এবার একটু দেখেন, ডিপেন্ড করতেছে, যখন আপনি উইন্ডোজ 10 ইউজ করতেছেন, উইন্ডোজ বাটন আর পিআরটি আসছে, মানে প্রিন্ট স্ক্রিন বাটন ক্লিক করলে আপনার উইন্ডোজ একটা ব্লিঙ্ক করবে, ব্লিঙ্ক করা মাত্র এটা স্ক্রিনশট নিয়ে নিবে। এখন আছেন উইন্ডোজ 7-এ, আগের জিনিস ম্যানুয়াল। আমি যখন প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলাম, আমাকে বলতেছে এবার কোন এরিয়াটুকু তুমি স্ক্রিনশট নিতে চাও। আমি বললাম একদম এই পাশে ক্লিক করে এভাবে ড্র্যাগ করতেছি, এতটুকু এরিয়া আমি স্ক্রিনশট নিতে চাই, ছেড়ে দিলাম। এবার আমাকে বলতে সেভ করতে বলতেছে, এই যে এখানে সেভ বাটন আছে, সেভ করব। কোথায় সেভ করব? আমি বললাম যে ডেস্কটপে সেভ করব, দেন সেভ দিলেন। কিছু নেই, জাস্ট ড্র্যাগ, এক কর্নার থেকে ক্লিক করে ড্র্যাগ করেছি। এবার দেখেন, এটা কিন্তু উইন্ডোজ 7-এ, উইন্ডোজ 10 এত কিছু করতে হবে না। এবং উইন্ডোজ 10-এ সেটা স্ক্রিনশট হয়ে পিকচার্স লেখা ফোল্ডারে এসে এই জায়গায় নতুন একটা ফোল্ডার হবে, যেটার নাম হচ্ছে স্ক্রিনশট, সেখানে গেলেই পেয়ে যাবেন। আচ্ছা, এই হচ্ছে আমরা স্ক্রিনশট দিয়েছি, এটা দেখেন, ঠিক আছে। এই স্ক্রিনশটটা আপনারা ফেসবুক গ্রুপে আপলোড করবেন। ফেসবুক গ্রুপ কোনটা চিনেন? যারা পুরাতন তারা চিনেন, যারা নতুন চিনেন না। আপনাদেরকে এখন মেসেঞ্জার গ্রুপে অ্যাড দিব, সেই গ্রুপে আমি লিঙ্ক দিব, সেখানে লিঙ্ক থাকবে আজকের ক্লাসের লিঙ্ক, এরপরে হচ্ছে সফটওয়্যার ইনস্টল করার লিঙ্ক, যেটা আপনি যেটা এই মুহূর্তে আমি বানাতে পারবো না, সময় লাগবে, এই জন্য আমি গুগল থেকে ইউটিউব থেকে একটা ভিডিও দিয়ে দিব, যেটা দেখে দেখে আপনারা ইনস্টল করবেন আর ডাউনলোড করবেন। এরপরে হচ্ছে আপনার যেই ইয়াতে ফোন দিয়ে ট্রাই না করাটাই বেটার, পিসিতে করলে বেটার হয়। আচ্ছা, তাহলে ফোনে স্ক্রিনশট বলতেছি, আপনার পিসি না আপনি তাহলে হচ্ছে আপনি অফিসে প্র্যাকটিস করে যাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে 3 নাম্বার লিঙ্ক দিব, যেটা হবে যেখানে আপনার এসডব্লিউ সাবমিট করবেন, সেটা সেই গ্রুপের লিঙ্ক, সেই গ্রুপে জয়েন হবেন এবং সেখানে আপনার এসডব্লিউ সাবমিট করবেন।
আচ্ছা আপু, ফোনের স্ক্রিনশট দেওয়ার জন্য আপনার পাওয়ার বাটন আর ভলিউম ডাউন বাটন একসাথে ক্লিক করতে হয়। তো হ্যাঁ, নতুনগুলোতে নেমগুলো হয়ে যায়। আচ্ছা আমরা একটু ফেসবুকে যাই, দেখি যে ফেসবুক এখানে আছে কিনা। ডাটা এন্ট্রি কি কি আছে বলতে, আমরা 4টা সফটওয়্যার শিখবো, অ্যাডোবি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এক্সেস আর হচ্ছে পাওয়ার পয়েন্ট, এই 4টা শিখবো। এই 4টাতে আমরা ডাটা এন্ট্রির ওভারঅল কভার করবো। ফ্রিল্যান্সিং এ কাজ করাটার জন্য আমরা আলাদা ক্লাস নিব, তবে সব ব্যাচেই করতে পারবে সেটা। আচ্ছা যাই হোক, আপনাদেরকে আমি মেসেঞ্জার অ্যাড দিয়ে দিচ্ছি, সবাই সামনে চলে আসেন আর তার আগে আমরা অ্যাটেন্ডেন্স নেই। জি কোনটা?